Bismillahirrahmanirrahim. Let's start our today's class, and today we'll be discussing on writing module, and this class is going to be our 18th class of the module. So writing task 2 will be discussed today, and আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হবে প্রবলেম সলিউশন এসে। আমরা এর আগেও অপিনিয়ন বেসড, এগ্রি ডিসএগ্রি বেসড আমরা এসেগুলো আলোচনা করেছি। আজকে আমরা প্রবলেম সলিউশন, কজ অ্যান্ড এফেক্ট এসেগুলো, কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখার চেষ্টা করব, আইডেন্টিফাই করার চেষ্টা করব কোনগুলো প্রবলেম সলিউশন, কখন কোয়েশ্চেনটা কিভাবে থাকলে সেটাকে বুঝতে হবে, সেই জিনিসটা আইডেন্টিফিকেশনটা খুবই দরকার। আপনি যখন বুঝবেন যে এটা প্রবলেম সলিউশন এসে, আপনি অবশ্যই সলিউশনটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, ইফেক্টটাকে নিয়ে কাজ করতে হবে। যদি কজ অ্যান্ড ইফেক্টের কোয়েশ্চেন থাকে তাহলে কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে কথা বলতে হবে। যদি এখানে প্রবলেম সলিউশন নিয়ে থাকে তাহলে এটা সলিউশন নিয়ে আপনাকে আলোচনা করতে হবে, প্রবলেমটাকে অ্যাড্রেস করে। সো এই কোয়েশ্চেন বা যেটাকে প্রম্পট বলি আমরা বা নোশন বলি, সেটাকে আমাদের বোঝাটা, পড়ে বোঝা, কোয়েশ্চেন পড়ে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আইএলটিএস জন্য এটা খুব ইম্পর্টেন্ট। টাস্ক রেসপন্সটা সঠিকভাবে করতে পারাটাও দরকার, কারণ এটাতে একটা মার্কিংয়ে একটা ক্রাইটেরিয়া, এটার বেসিসে আপনি আপনার ব্যান্ড স্কোর বাড়বে, এটার বেসিসে আপনার ব্যান্ড স্কোর কমেও যেতে পারে, কমে যায়। ওকে, সো আমরা যদি একটু দেখি, 4টা ভ্যারিয়েশন আছে আমাদের এখানে, সেইগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখা। টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি কীরকম হতে পারে। আপনাকে কোয়েশ্চেন করতে পারে কজ অ্যান্ড সলিউশন, তাহলে আপনাকে সেখানে কারণটা কি এবং সেটা সলিউশনটাকে ব্যাখ্যা করতে হবে, কারণ। আবার যদি প্রবলেম অ্যান্ড সলিউশন বেস হয় তাহলে আপনাকে কারণটা আলোচনা করার দরকার নেই, প্রবলেমগুলো কি কি হচ্ছে, কিসের কারণে হচ্ছে, তা হওয়ার ফলে যে ইম্প্যাক্টটা, সেই প্রবলেমগুলো কি কি হচ্ছে। যদি প্রবলেমগুলো হয়, একটা পজিটিভ ইম্প্যাক্ট হতে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। আপনাকে যদি সেটা বলে যে প্রবলেমটা কি, যেমন ধরেন টাইপ এতে যদি আপনাকে বলে ওয়াই ইজ দিস হ্যাপেনিং, তাহলে আপনাকে কজ, এটা আপনাকে চাচ্ছে জানতে, আপনাকে সেটা ব্যাখ্যা করতে হবে, সেটাকে বর্ণনাও করতে হবে। ওয়াই ইজ দিস হ্যাপেনিং অ্যান্ড হাউ ক্যান উই ফিক্স ইট, তাহলে এটা হলো কজ অ্যান্ড সলিউশন। Problem and solution: what problems does this cause and how can we fix them? এই তো মোটা দাগে আমরা যদি লাইনটাকে ড্র করি তাহলে এরকম বিষয়টা আমার আসবে। আরেকটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট মানে কজ, প্রথমটা যেটা টাইপ এ এবং টাইপ বি দেখলেন, সলিউশনটা বাদ দিয়ে এটা কি কারণে হচ্ছে, এর ফলাফলে কি আমরা, এটা ইম্প্যাক্টটা কি দাঁড়াচ্ছে। So why is this happening and what are the impacts on society? আরেক টাইপের সেটা হচ্ছে সলিউশন। আপনাকে যদি প্রশ্ন করে in what ways can we tackle this issue or how can we fix this problem or how can we fix this issue. সো যদি আপনাকে কোয়েশ্চেনে শুধু সলিউশন চায় তাহলে সেখানে কজও আলোচনা করা যাবে না, দরকার নেই, সেখানে প্রবলেমও আলোচনা করার দরকার নেই, সেখানে ইফেক্টও আলোচনা করার দরকার নেই। আপনাকে শুধুমাত্র যে কারণটা বা যে টপিকটা, সেটা আপনি ইন্ট্রোডাকশনে হিন্টস দিয়ে আপনি সরাসরি আপনাকে চলে যেতে হবে সলিউশনে। ঠিক আছে? সো এই কিছু জিনিস আমাদের একটু ভালো করে বুঝতে হবে, যে আপনাদের প্রম্পটটাকে, যেটা আমি বলছি, প্রম্পটটাকে আপনাকে বুঝতে হবে, প্রম্পটটাকে বোঝা, এবং আপনার যদি প্রম্পটটাকে ভালো মতো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি এটা মানে সত্যি কথা এবং বিশ্বাস করেন যে আপনি আইডিয়ার কমতি হয় না। আমাদের আইডিয়ার কমতি হয় তখন যখন আমরা কোনো কিছু না বুঝে আমরা লেখা স্টার্ট করি, কি প্যানিকড হয়ে যায়, আমাকে লিখতে হবে, কি লিখতে হবে, আমি বুঝতেছি যে ওবেসিটি নিয়ে লিখতে হবে। এখন ওবেসিটি নিয়ে কি অ্যাঙ্গেলে লিখতে হবে, ওবেসিটির কারণগুলো ব্যাখ্যা করতে হবে, নাকি ওবেসিটির ফলে কি প্রবলেমগুলো হয় সেটা ব্যাখ্যা করতে হবে, নাকি কারণের ফলে কি এফেক্ট হচ্ছে সেটা ব্যাখ্যা করতে হবে, নাকি সলিউশন জানতে যাচ্ছে সেটা। আপনার প্রশ্ন যদি বুঝেন তাহলে উত্তর আপনি দিতে পারবেন। এমন কিছুই না, আপনারা মানে এত ডিফিকাল্ট, এত কমপ্লিকেটেড কোনো কিছুই না। আমরা প্রশ্ন বুঝি না। আমার টিচিং এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখছি, স্টুডেন্টদের
প্রশ্ন না বোঝার কারণে তারা অ্যান্সারটাই করতে পারে না। কি অ্যান্সার করবে তারা তো জানে না, দে ডোন্ট হ্যাভ এনি সর্ট অফ ডেফিনিট আইডিয়া। সো ইয়েস, so next, this essay actually cause and solution. কোয়েশ্চেনটা আমাদের কি হতে পারে, বডি প্যারাগ্রাফ কিরকম দাঁড়াবে এবং বডি প্যারাগ্রাফ 2 কিভাবে আপনি আসবে আপনার সেই জায়গাগুলো। তাহলে আপনার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন তো থাকছেই, সেটার বাইরে আমরা কিভাবে এটাকে অ্যাড্রেস করব। ধরেন আপনার প্রশ্নটা আসলো কজ এন্ড সলিউশন নিয়ে, 4টা টাইপই কিন্তু আমি দিয়েছি এখানে। কজ এন্ড সলিউশন এটা ডিফারেন্ট, প্রবলেম এন্ড সলিউশন এটা ডিফারেন্ট অ্যাসপেক্টে আপনাকে অ্যাড্রেস করতে হবে, কজ এন্ড ইফেক্ট এটাকে আপনাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনাকে অ্যান্সার করতে হবে, সলিউশন এটা মানে আপনি যা প্রশ্ন করা হয়েছে স্পেসিফিক ভাবে সেটাকে অ্যাড্রেস করাটাই এটাকে বলছি টাস্ক রেসপন্স। তাহলে এটা কিভাবে বোঝা যাবে, আপনার বডি প্যারাগ্রাফ আমরা যদি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন বাদ দিয়ে আপনার বডিটা দেখেই বোঝা যাবে আসলে এটা কি দাঁড়াচ্ছে। তাহলে আমরা কজ অ্যান্ড সলিউশন যদি হয় তাহলে আপনার বডি প্যারাগ্রাফ যেটা ফার্স্ট বডি প্যারাগ্রাফ, যেটা আপনার এসএস সেকেন্ড প্যারাগ্রাফ। এসএস সেকেন্ড প্যারাগ্রাফ মানে কি, ইন্ট্রোডাকশনের পরে যে প্যারাগ্রাফ, এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনাকে কারণগুলো বলতে হবে, রিজনগুলো জানাতে হবে কি কি কারণে এই ইয়েটা হচ্ছে। এবং বডি প্যারাগ্রাফ 2 এ আপনাকে ব্যাখ্যা করতে হবে কিভাবে এটাকে ফিক্স করবেন, সলিউশন, ইউ নিড টু কাম আপ উইথ সলিউশন। যদি প্রবলেম সলিউশন হয় তাহলে আপনি বডি প্যারাগ্রাফ 1 এ এখানে প্রবলেমগুলো মানে নেগেটিভ রেজাল্ট যেগুলো আসতেছে, কি কি এটার ফলাফলে এটার কারণে কি কি প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেই নেগেটিভ রেজাল্টগুলো নিয়ে আপনি বডি প্যারাগ্রাফ 1 সাজাবেন। এটা কিন্তু আপনার বডি প্যারাগ্রাফ 2 এ পর্যন্ত যাবে না। যদি 2 যায় তাহলে আপনার যে সলিউশনটা এটা আরেকটা বডি প্যারাগ্রাফ তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা এই প্রবলেম সলিউশন এসেগুলো আমরা সাধারণত 4টা বডি প্যারাগ্রাফে আমরা লিখে ফেলতে পারি স্ট্যান্ডার্ড ফরম্যাটে। আমি আপনাদের বলেছি কখনোই 6 প্যারাগ্রাফে আমরা আইএলটিএস এর রাইট আপটা লিখবো না, আমরা 2 প্যারাগ্রাফেও লিখবো না। আমাদের অবশ্যই প্যারাগ্রাফ হতে হবে অ্যাট লিস্ট 3 প্যারাগ্রাফ। তার মানে আপনাকে যদি কখন 3 প্যারাগ্রাফ আপনি লিখতে পারবেন, শুধুমাত্র সলিউশনের ক্ষেত্রে আপনি 3 প্যারাগ্রাফে যেতে পারবেন। ইন্ট্রোডাকশন থাকবে, আপনার সলিউশন একটা প্যারাগ্রাফে থাকবে, আর কনক্লুশন যাবে। কিন্তু কোনোভাবে যদি কজ অ্যান্ড এফেক্ট আসে তাহলে সেখানে আপনি 3 প্যারাগ্রাফে লিখতে পারছেন, আপনার বডি প্যারাগ্রাফ 2টো দরকার হচ্ছে। কারণ একটা বডি প্যারাগ্রাফগুলো কি, প্যারাগ্রাফ হচ্ছে ডিফারেন্ট সেটস অফ আইডিয়াস। তাহলে প্রবলেম আর সলিউশন এটা তো একই প্যাটার্নের আইডিয়া না, তাহলে আইডিয়াগুলোকে ডিফারেন্ট প্যারাগ্রাফে সাজাতে হয়। এটা হচ্ছে প্রপার প্যারাগ্রাফিং, এটাই হচ্ছে ফরম্যাট, এটাই ডিমান্ড করে। সো প্রবলেম সলিউশনের যেমন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট প্রবলেম অ্যারাইজ ফ্রম দিস, হোয়াট আর দ্য সলিউশনস। তাহলে বডি প্যারাগ্রাফ 1 এ আপনাকে কি নিয়ে আসতে হবে, সেটার নেগেটিভ রেজাল্ট, এবং বডি প্যারাগ্রাফ 2 বুঝতেই পারছেন সলিউশনটা নিয়ে আলোচনা করব। কজ অ্যান্ড এফেক্টে আমরা প্রথম বডি প্যারাগ্রাফ যেটা আমার এসে এর সেকেন্ড প্যারাগ্রাফ, বোঝার চেষ্টা করেন যে আমার ফার্স্ট প্যারাগ্রাফটা ইন্ট্রোডাকশন, ওটা কিন্তু বডি প্যারাগ্রাফ না। লাস্ট প্যারাগ্রাফ যেটা এটা কনক্লুশন হবে। তাহলে আমার মাঝখানে যেটা এটাই হচ্ছে আপনার বডি। এই বডি প্যারাগ্রাফ কয়টা দিচ্ছেন, যদি 2টো দেন তাহলে টোটাল প্যারাগ্রাফ হবে 4টা। যদি বডি প্যারাগ্রাফ আপনার 3টা থাকে তাহলে আপনার টোটাল এস এর প্যারাগ্রাফ হবে 5টা। যদি বডি প্যারাগ্রাফ একটা দেন তাহলে টোটাল এস এর প্যারাগ্রাফ হবে 3টা। এই হচ্ছে বিষয়। সো সলিউশনের ক্ষেত্রে আমরা সলিউশনের ক্ষেত্রেও আমরা 4 প্যারাগ্রাফে লিখবো। হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু রিজলভ দিস। আপনি সলিউশনের ক্ষেত্রে 3 প্যারাগ্রাফে লিখতে পারেন একটা বডি প্যারাগ্রাফ দিয়ে, কিন্তু আমরা কি করব, আমরা সলিউশনের ক্ষেত্রে আমরা একটা জায়গায় যাব, দুভাবে আমি আপনাদের দেখিয়েছিলাম, একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে মাইক্রো। মাইক্রো হচ্ছে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি, আর ম্যাক্রো হচ্ছে ইনস্টিটিউশনালাইজড, প্রাতিষ্ঠানিকভাবে এটা কিভাবে সমাধানযোগ্য, কি কি ওয়েতে এটা সমাধান হতে পারে। সো এটা হচ্ছে ম্যাক্রো, আর মাইক্রো হচ্ছে ইন্ডিভিজুয়াল। ওকে, সো এই দাঁড়ালো আমাদের প্রবলেম সলিউশন যে এসেগুলো, সেগুলো আমরা 4টা প্যাটার্নে পেতে পারি। তাহলে আমাকে প্রশ্ন করে বুঝতে হবে আমাকে প্রবলেম বলেছে নাকি কজ বলেছে, নাকি এটা ইফেক্ট নিয়ে আলোচনা করতে বলেছে, নাকি এটা ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করতে বলেছে, নাকি এটা সলিউশন নিয়ে আলোচনা করতে বলেছে। সো ইউ নিড টু রিড দ্য কোয়েশ্চেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল। এবার আসেন আমরা যদি বিষয়টাকে একটু গুছিয়ে দেখার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে এই
ঘরটাকে সাজাবো, হ্যাঁ, ঘরটাকে আমরা কিভাবে কনস্ট্রাক্ট করব, আমাদের যে লেখা এটাকে যদি একটা বিল্ডিং এর সাথে তুলনা করি, এটা ফাউন্ডেশন কিভাবে যাবে, এটা ফিনিশিং কিভাবে যাবে। সো ইন্ট্রোডাকশনটা আপনার কিভাবে আমরা লিখব, ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্স কি থাকবে এবং ইন্ট্রোডাকশনের থিসিস স্টেটমেন্টটা কিভাবে থাকবে। তাহলে আপনাকে এখানেই ইন্ট্রোডাকশনে আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনার নোশনটা। যেমন আপনার প্যারাফ্রেজ করতে হবে যে নোশনটা আপনাকে দিয়েছে, যে প্রম্পটটা আপনি পেয়েছেন, যে এই কোয়েশ্চেনটা আপনাকে দিয়েছে, এই কোয়েশ্চেনটাকে আপনি কি করবেন, প্যারাফ্রেজ করবেন। হুবহু ওইটাই কপি করবেন না, ওটাকে প্যারাফ্রেজ করে নিয়ে আসবেন, সেটা আপনার একটা প্রম্পটটাকে প্যারাফ্রেজ করবেন। এরপরে আপনি ওটার কিভাবে আলোচনা করতে যাচ্ছেন এটার একটা ম্যাপিং আপনাকে দিয়ে দিতে হবে, আপনাকে অ্যান্সার করতে হবে, কোয়েশ্চেনটাকে অ্যান্সার করতে হবে। যেমন ধরেন, দিস এসে উইল আর্গিউ that the primary cause of this issue is and suggest that, তাহলে আপনি ইস্যু কি সেটাও বলে দিলেন এবং সাজেস্ট দ্যাট এই বিষয়টা ইজ দ্য মোস্ট ভায়াবল সলিউশন। তারপরে সেই কনডেন্স যে সলিউশনটা, এটাকে আপনি পরবর্তীতে ব্যাখ্যা করবেন। জি সিয়াম স্যার, আপনি কোয়েশ্চেন করতে চান, বলেন। স্যার এই লাইনটা বুঝতে পারলাম না স্যার। আচ্ছা, এটাকে আমরা একটা মানে স্যাম্পল হিসেবে দেখালাম যে আমার থিসিস স্টেটমেন্টটা কেমন হবে। হ্যাঁ, এই যে আমরা যেখানে থিসিস স্টেটমেন্টটা দিতে চাচ্ছি, এই যে থিসিস স্টেটমেন্ট, এটা কিভাবে, থিসিস স্টেটমেন্টে কি আসবে, আপনার পুরো যে এসেটা সেখানে আপনি কিভাবে লিখবেন একটু পরে আরো ভালো করে বুঝে আসবে। প্রথম এই যে এ এবং এই যে বি, এখানে আপনি কি লিখছেন, এখানে আপনি কজ আর এখানে সলিউশনের জায়গাটা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে আমরা থিসিস স্টেটমেন্ট, এটা ইন্ট্রোডাকশনে আমরা লিখবো। চলেন সামনে একটু দেখলে বুঝতে পারবেন স্যার। দেখেন, সো এখন প্যারাগ্রাফ কিভাবে আমরা ডেভেলপ করবো স্যার, আমি আসছি আপনার কাছে, একটু সামনে আছে তো এটা আলোচনা করি, আপনার কাছে আপনি বুঝতে পারলেন কিনা আমি চেক করে নেব। সো প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট আমাদেরকে টাস্ক রেসপন্সে একেবারে মানে যে টাস্ক রেসপন্স বলতে যেটা বোঝায় সেটাকে আমার হিট করে, সেই যদি আমি প্যারাগ্রাফটাকে ঠিক মতো ডেভেলপ করতে পারি। সো দ্য বিগেস্ট মিস্টেক স্টুডেন্ট মেক ইজ লিস্টিং, কি করে, সলিউশনে চারটা লিস্ট করে দেয়। এটা করা যাবে না, আপনাকে কি করতে হবে, আপনাকে সেই পয়েন্টটা অ্যাড্রেস করতে হবে, যেটাকে আমরা টপিক সেন্টেন্স বলি, এরপরে সেটাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে, এরপরে এক্সাম্পল দিতে হবে, এরপরে আপনি এটা রেজাল্ট কনক্লুশনে কনক্লুড নিয়ে আসতে পারেন। তাহলে আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফে এই বিষয়টা থাকাটা বাঞ্ছনীয়। কিভাবে প্যারাগ্রাফ ডেভেলপ করবেন, আচ্ছা আরেকটু সামনে যাই। যেমন দেখেন কনক্লুশনে আমরা কি যাব, তাহলে একটু আগে আমি দেখালাম যে আমার ইন্ট্রোডাকশনটা থিসিস স্টেটমেন্টটা কি হবে, এটা কিন্তু পুরো ইন্ট্রোডাকশন না। প্রথমে কি করব, প্রথমে আমি প্যারাফ্রেজ করব যে আমার কোয়েশ্চেনটা কি বলেছে, সেটা কজ অ্যান্ড এফেক্ট নিয়ে বলতে পারে, সেটা প্রবলেম এবং সলিউশন নিয়ে বলতে পারে, সেটা সলিউশন নিয়ে বলতে পারে। তাহলে আমাকে যেটা বলেছে সেটা আমি আমার ল্যাঙ্গুয়েজে সেটাকে প্যারাফ্রেজ করব, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এবং প্যারাফ্রেজ করার পর আমাকে যে প্রশ্ন করেছে, এরপর আমি কি, আমার কি অপিনিয়ন, আমি কিভাবে দেখছি, এটা কেন এটা ঘটছে, সেটা আমি এখানে বললাম একটা ব্রিফ, একটা কনডেন্সড একটা স্টেটমেন্টে, এবং আমি একটা সাজেশন মানে সলিউশনটা আমি সাজেস্ট করছি সেখানে, ও ইজ দ্য মোস্ট ভায়াবল সলিউশন, এভাবে আমি বলছি, তাই না, যে বাই মেকিং অ্যাওয়ার দ্য কমিউনিটি অর দ্য সোসাইটি উই ক্যান হ্যাভ দিস প্রবলেম সলভড, এইভাবে আমরা বলতে পারি। এই জায়গাটা ইন্ট্রোডাকশনে এটা থাকবে, এটাকে কোনো ব্যাখ্যা থাকবে না, ব্যাখ্যাটা হবে বডি প্যারাগ্রাফে। তাহলে এই যে আমি এই এ যে কজটা বলছি বা এটার যে ইফেক্টটা বলছি এবং এখানে যে সলিউশনটা বি এ যেটা বলছি, এটা আমাকে অ্যাড্রেস করে। তার মানে আমার বডি প্যারাগ্রাফ যেটা যাচ্ছে, তখন আমি এইটা বডি প্যারাগ্রাফ 1 এ আলোচনা করব, আর এটা আমি বডি প্যারাগ্রাফ 2 এ আলোচনা করব। আমার স্ট্রাকচারটা এইভাবে দাঁড়াচ্ছে। আচ্ছা, এরপরে আমি বললাম কিভাবে প্যারাগ্রাফটা লিখবো, বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবো। যখন আমি প্রবলেম নিয়ে কথা বলছি বা সলিউশন নিয়ে কথা বলছি, তাহলে আমি যে স্টুডেন্টরা কি করে, সলিউশনগুলো একটা একটা করে লিস্ট করে ফেলে, যে এই এই মানে 4টা সলিউশন। আপনার এটা ওয়েল কনস্ট্রাক্টেড প্যারাগ্রাফ না। প্যারাগ্রাফের প্রথম কথা হচ্ছে আপনি যে সলিউশনটা দিচ্ছেন, এটাকে আপনাকে টপিক সেন্টেন্সের মাধ্যমে আপনি এটাকে ডিফাইন করেন, এটা কি বলতে যাচ্ছেন, কোনটা সমাধান। এরপর ওটাকে ব্যাখ্যা করতে হবে, যে কোনো পয়েন্ট দিলেন সেটাকে আপনাকে ব্যাখ্যা করতে হবে, হাউ অর ওয়াই দিস ইজ ট্রু, সেই বিষয়টা, যে এটা যে আপনার সলিউশন বা এটাকে জাস্টিফিকেশন আপনাকে ব্যাখ্যার মাধ্যমে দিতে হবে। এরপর একটা এক্সাম্পল দিয়ে
রিয়েলিস্টিক লজিক্যাল এক্সাম্পল দিয়ে, কোনো ফেক স্ট্যাটিস্টিক্স দিবেন না। হ্যাঁ, ফেক স্ট্যাটিস্টিক্স এগুলো যেমন অনেক সময় আমরা ডেটা দিয়ে দিই 30% এই জিডিপি হ্যান তেন, বা কারো রেফারেন্স দিয়ে দিই। আইএলটিএস এর রাইট আপে আপনি কোনো রেফারেন্স ইউজ না করাটাই বেটার। কারণ রেফারেন্স ইউজ যেটাই আপনি করছেন, আপনার যে রেফারেন্সগুলো আপনি ইউজ করছেন এটা তো আপনি মেমোরাইজ করে দিচ্ছেন। আপনার এটা প্রোডাক্টিভ স্কিল হওয়ার কারণে সব কিছুই অ্যাপ্রিসিয়েটেড হয়, যেটা আপনি আপনার ইনস্ট্যান্ট, আপনার লজিক, আপনার প্রেজেন্টেশন, আপনার একটা এক্সপ্লেনেশনের মাধ্যমে আপনি সেটাকে উপস্থাপন করছেন। হ্যাঁ, কোনো স্ট্যাটিস্টিক্স, এবং স্ট্যাটিস্টিক দেওয়া যাবে না সেটা বলছি না, স্ট্যাটিস্টিক্স অ্যাভয়েড করা ভালো, আর ফেক স্ট্যাটিস্টিক্স না দেওয়াই ভালো। ওকে, যেমন আমার ছোট যখন আমরা এসএসসি পরীক্ষা দিই, আমার এক ফ্রেন্ড ছিল, সো তার লেখার সে অনেক লিখতো আর কি, রচনা টচনা অনেক লিখতো, এসেছিল আমাদের শ্রমের মর্যাদা, সে লিখেছিল। সে কোনো কিছু হলেই সে বিভিন্ন সমাজবিজ্ঞানী নাম লিখে ফেলে, আর তার মতো করে সে একটা, মানে এই শিল্পটা তার ছিল, সে একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, ওটা কোটেশনের মধ্যে ঢুকে দেয়, অ্যারিস্টটল বলেছেন, ওটা দিয়ে সে এরকমভাবে করে ফেলতো, অনেক সে লিখতো। যাই হোক, তার আমি মধ্যে এত কিছু মনে থাকে, তো বলে কিসে মনে থাকে, আমি আমার মতো করে লিখে দিই, ওটা নাম চালিয়ে দিই। তো এই যে ব্যাপারটা, এই ফেক স্ট্যাটিস্টিক্স বা কোনো রকমের আপনার এগুলো থেকে বিরত থাকবেন। আর এখন তো আরো বেশি সবকিছু চেক হয়ে যেতে পারে, আপনি কোনো স্ট্যাটিস্টিক্স যদি দেন, সেটা যদি ভুল হয়, ভুল ইনফরমেশন দিলে সেটা আপনার মার্কসটা নেগেটিভ মার্কিং যাবে। ওকে, অল্টারনেটিভ আপনার রেজাল্ট, আপনি অ্যানালিসিসটা দিতে পারেন, শো দ্য রেজাল্ট। এই হচ্ছে প্যারাগ্রাফের গাঁথুনি। তারপরে কনক্লুশনের গাঁথুনি কেমন হবে? কনক্লুশনে প্রথম সেন্টেন্সটা কি হবে? প্রথম সেন্টেন্সটা আপনি যে ইন্ট্রোডাকশনে যে থিসিস স্টেটমেন্টটা দিয়েছেন, সেটাকে আবার আপনি আরেকভাবে এটাকে রিস্টেট করতে হবে ইউজিং ডিফারেন্ট ভোকাবুলারি। এই হচ্ছে টেকনিক। হ্যাঁ, অনেক কিছু চিন্তা করে অনেক কিছু লিখতে হয় না, গুছিয়ে লিখলে আপনার রিসোর্সের মধ্যে দিয়ে আপনি বিষয়টাকে সাজিয়ে প্রেজেন্ট করতে পারেন। এবং এরপরে সেন্টেন্সগুলো কি হবে? থিসিস স্টেটমেন্ট। তাহলে আপনার থিসিস স্টেটমেন্ট ইন্ট্রোডাকশনে ছিল লাস্ট সেন্টেন্স, আর আপনার কনক্লুশনের ফার্স্ট সেন্টেন্স হবে ওই থিসিস স্টেটমেন্টটা রিস্টেট, মানে আপনি যেটা বলতে চেয়েছিলেন আপনি ফাইনালি ওটাকে ন্যারো ডাউন করে সেটাই আসলেন, এই আপনাকে মেলাতে হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তো এটা হচ্ছে সুন্দর স্ট্রাকচার। এরপরে আপনি সেন্টেন্স 2 এ গিয়ে এটার ফাইনাল থট বা আপনার একটা অপিনিয়ন, আপনি একটা সেই জায়গাটা, নতুন কোনো টপিক এখানে শুরু করা যাবে না, নতুন কোনো আইডিয়া দেওয়া যাবে না, আপনাকে ফাইনাল কমেন্টস অর থট অর ওয়ার্নিং এই বিষয়টা দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, সো এখন চলেন আমরা একটু এটাকে দেখি। সো কোয়েশ্চেন বলছে সলিউশন টু আরবান পলিউশন। সলিউশন টু আরবান পলিউশন যদি আপনাকে কোয়েশ্চেন করে থাকে, তাহলে একটু আপনি দেখেন, the most effective measure to combat urban pollution is a radical overhaul of public transportation infrastructure. দেখেন, এখানে আমরা যদি একটা বলি যে এটা আমি কি বললাম, পাবলিক ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার। এখন এটাকে আমি ব্যাখ্যা কিভাবে করছি, এটা কিন্তু আমি প্যারাগ্রাফের গাঁথুনি দেখাচ্ছি। প্যারাগ্রাফের গাঁথুনি কিভাবে হতে পারে, একটা সলিউশন প্রবলেমের, যদি আমরা আরবান পলিউশন মানে শহরে যে পলিউশন, এটাকে কিভাবে আমরা সলভ করতে পারি, সেই বিষয়টাকে নিয়ে আমি আমার বডি প্যারাগ্রাফ লিখছি। তাহলে বডি প্যারাগ্রাফে প্রথমে কি বলেছি, আপনি একটা টপিক সেন্টেন্স লিখবেন। টপিক সেন্টেন্সটা কি, কি বিষয়, সমাধানটা কোনটাকে বলছেন? আপনি বলছেন দ্য মোস্ট ইফেক্টিভ মেজার টু কমব্যাট, মানে এটাকে ট্যাকেল করার জন্য, আরবান পলিউশনকে ট্যাকেল করার জন্য, ইজ আ র্যাডিক্যাল ওভারহল অফ পাবলিক ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার। তাহলে পাবলিক ট্রান্সপোর্টেশনটাকে যদি আমরা ইনস্টিল করতে পারি, এটা আমি বলতে চাচ্ছি, এটার মাধ্যমে আমরা শহরে যে দূষণ, এটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। সো পাবলিক ট্রান্সপোর্টেশন, দেখেন এখানে একটু বুঝে নেন, এটা আমরা পড়ার আগে, আমরা যখন প্রাইভেট ট্রান্সপোর্টেশনে যাচ্ছি তখন আমাদের এখানে গাড়ি সংখ্যা বেড়ে যাচ্ছে, আমার এখানে ফিউল মানে বার্নিং বেড়ে যাচ্ছে, আমার ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে, আমার হংকিং বেড়ে যাচ্ছে, তাই না? আমি যদি একটা স্কুলের 1200 স্টুডেন্টকে, ধরেন একটা ইংলিশ মিডিয়াম স্কুলের 1000 স্টুডেন্টের মধ্যে 80% স্টুডেন্টই নিজের প্রাইভেট কার ইউজ করছে, কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন যদি না থাকে, তাহলে এখানে 800 স্টুডেন্ট একটা স্কুলের, সেটা যদি 50টা হয় তাহলে সেটা কি পরিমাণে হয়ে যাবে, সেটা আপনি বুঝতেই পারছেন, অলমোস্ট কতগুলো গাড়ি হতে পারে। সো 800 স্টুডেন্ট মানে 1000 স্টুডেন্টের মধ্যে 800 জন যদি গাড়ি ব্যবহার করে, তাহলে 800টা গাড়ি ব্যবহার হচ্ছে, এবং সেটা যদি 50টা স্কুলে হয়ে যায়, তাহলে সেটা 40,000 গাড়ি একটা সময়ে একটা লোকালিটির মধ্যে ভিড় জমাচ্ছে। সেটাকে যদি আমরা কি করি, পাবলিক ট্রান্সপোর্টেশনে যদি নিয়ে যাই,
আমরা 50টা স্কুলের 10টা করে গাড়ি অ্যাটলিস্ট বা 20টা করে গাড়িও যদি দেই, তাহলে আমার 800 গাড়ি আমার 40,000 গাড়িকে রিপ্লেস করতে পারে। তাহলে 40,000 গাড়ির 40,000 ধরেন 20,000 লিটার আপনার ফিউল একই সময়ে বার্ন হচ্ছে। সেখানে আমার 800 গাড়ি যদি 2 লিটার করেও যদি আমার ফিউল যায়, তাহলে আমার 1600 লিটার। তাহলে আমার কি হচ্ছে, আমার ইভেন আমার পলিউশন তো কমছেই, ইভেন আমার ইকোনমিও স্ট্রং হচ্ছে। যাই হোক, সেটা আমি আপনাকে প্রথম যে লাইনটা বললাম এটাকে কতভাবে ব্যাখ্যা করতে পারি সেটা আমি একটু আইডিয়া দিলাম। এখন দেখেন আমি এটাকে কিভাবে ব্যাখ্যা করছি, সেই ব্যাখ্যাটা দেখেন। কারেন্টলি আমি একটা লিঙ্কিং ডিভাইস ইউজ করলাম। কারেন্টলি মেনি সিটি ডুয়েলার্স rely on private vehicles simply because bus and train networks are inefficient or overly expensive. ওকে, সো খেয়াল করে দেখেন আমি এখানে কি কি বলতে চাইলাম, যে প্রথমে আমি বলেছি স্যার আছেন, হ্যাঁ ওকে। সো প্রথমে বলতে চাইলাম যে আমরা পাবলিক ট্রান্সপোর্টেশন যে ইনফ্রাস্ট্রাকচার যেটা, এটাকে যদি আমরা একটা র্যাডিক্যাল একটা চেঞ্জ করে ফেলি, একটা ওভারওয়েল করে ফেলি, এখানে মধ্যে মানে অ্যাকোমোডেট করে ফেলি, তাহলে এটা একটা সমাধান হতে পারে। এটা সমাধান মানে আরবান পলিউশনের সমাধানটা কিভাবে সম্ভব সেটা আমি দেখিয়ে দিয়েছি এক সেন্টেন্সের মাধ্যমে। তারপর সেটাকে ব্যাখ্যা করছি যে আমাদের বর্তমানে সিটি ডুয়েলার যারা আছে তারা সবাই কিন্তু প্রাইভেট ভেহিকেলের উপরে ডিপেন্ড করছে। কেন? কারণ নেটওয়ার্কিংটা ভালো না, বাস এবং ট্রেনের সার্ভিসটা ভালো না, এক্সপেন্সিভ এবং ইনএফিশিয়েন্ট। এখানে মনে করেন যে আপনি দাঁড়িয়ে থাকতে হবে, আপনি অফিসে যাওয়ার জন্য আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন যদি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে আপনার বাসা থেকে হেঁটে যেতে হচ্ছে, 10-15 মিনিট ওয়েট করতে হচ্ছে, আরও আধা ঘন্টা বাসে অনেক মানে প্রেশারের কারণে আপনাকে ওখানে 3টা বাস ছেড়ে দিতে হচ্ছে। তো আপনার অফিসে যেতে যেতে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে বেশি। তো এই যে ব্যাপারগুলো, এবং আপনার যেখানে প্রয়োজন আপনি সেই জায়গায়, আপনাকে হয়তো এমন জায়গায় বাস স্ট্যান্ডে নামিয়ে দিল, সেখান থেকে আপনার অফিস আরও হেঁটে যাওয়া 15 মিনিট। এই যে ব্যাপারগুলো, এটা ইনএফিশিয়েন্ট বলছি, এক কথায় শেষ, যে এখানে নেটওয়ার্কটা ইনএফিশিয়েন্ট এবং ওভারলি এক্সপেন্সিভ। বাই হেভিলি সাবসিডাইজিং পাবলিক ট্রানজিট, মানে আমরা যদি এটাকে সাবসিডাইজ করি, ধরেন আমাদের মেট্রো রেলের যেই ইনস্টলেশনটা, আমাদের পাবলিক ট্রানজিটের যে এখানে বিশাল একটা লোন এবং সাবসিডাইজ করা হয়েছে, এর ফলে আমাদের কি হয়েছে, আমাদের গাড়ি ব্যবহারের প্রবণতা কমে গেছে, ভালো রুট আমরা করতে পেরেছি, এবং আরও যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারি, প্রত্যেকটা লোকালিটিতে যদি পৌঁছে যায়, যেমন বিশেষ করে দেখেন মহাখালীতে আমাদের একটা মেট্রো রেলের স্টেশন নেই, সো আমরা ওই সুবিধাটা অ্যাভেল করতে পারছি না। আবার উত্তরা থেকে আপনি মতিঝিল দেখেন কত সহজেই আপনি চলে যেতে পারছেন। উত্তরা থেকে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টেশন, প্রাইভেট ট্রান্সপোর্টেশন ইউজ করেন, আপনার যে পরিমাণে ফিউল কস্ট হবে এবং যত সময় আপনার লাগবে সেটা আপনি কত দ্রুত, এবং এখানে কি হচ্ছে, এখানে পলিউশনটা মূলত আমাদের টার্গেট কি, মানে টপিক হচ্ছে আমি আলোচনা করছি কিভাবে আমি শহরের দূষণকে আমি এটা সমাধান দিতে পারি। তো আমি একটা পয়েন্ট বলেছি যে এটা ট্রান্সপোর্টেশনটাকে, পাবলিক ট্রান্সপোর্টেশনটাকে আমরা যদি এটা ইনস্টল করতে পারি, এবং এর যে অবকাঠামোগত সুযোগ সুবিধাকে ঠিকভাবে এটাকে চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের এটা সম্ভব। সেটাকে ব্যাখ্যা করলাম। এবং দেখেন এখানে এরপরে আমি এটা ব্যাখ্যা করলাম যে ইকোনমিক চয়েস অফ ডেইলি কমিউট। খেয়াল করেন, governments can make it the most logical and economical choice for the daily commute. তাহলে গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু ইকোনমিক একটা বেনিফিট আসতেছে, রেভিনিউ জেনারেট হচ্ছে, এবং এখানে ম্যানেজ করতে পারছে, এখানে তার রোড ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, তার ফিউল কস্ট, গভর্নমেন্টকে তো তেল ইম্পোর্ট করতে হয়, মানে ডলার চলে যায়। সো গভর্নমেন্টকে যদি কম তেল ইম্পোর্ট করতে হয় তাহলে ডলার সেভ হয়, ডলার যদি একটা কান্ট্রি সেভ হয় তাহলে তার ইকোনমিটা আরও বেশি হ্যান্ডসাম হয়ে যায়। সো এখন আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমি ব্যাখ্যা করলাম, এক্সাম্পল দিচ্ছি। আবার আমাকে এটাও বুঝতে হবে ব্যাখ্যা করাটা যেন আরও 10-12 সেন্টেন্সে না হয়। আমার একটা প্যারাগ্রাফের স্ট্যান্ডার্ড সাইজ কী হবে সেটাকে আমাকে সংযত হতে হবে, তাই না? যেমন ধরেন ডায়াবেটিকের পেশেন্টে কী হয়, তার সবই খেতে পারবে কিন্তু পরিমিত ব্যাপার। অনেক সময় আমার এইটাতে এত আইডিয়া আসছে যে একটা আইডিয়াকে আমি এত এক্সপ্লেন করে প্যারাগ্রাফটা অনেক বড় করে ফেললাম। আরেকটা প্যারাগ্রাফে যখন আমি যাব বা কজ নিয়ে ইম্প্যাক্ট নিয়ে বলতে যাব, তখন ওইখানে দেখা গেলো আর কোনো আইডিয়াই পাচ্ছি না, 4 সেন্টেন্সে লিখে দিলাম, বা অনেক বড় হয়ে গেছে, এটাকে ব্যালেন্স করছি। এইটা যেন না হয়, সবগুলো আপনার ওয়েল কনস্ট্রাক্টেড হবে, আপনার আইডিয়াগুলো সুন্দরভাবে জেনারেট করে প্ল্যান করে আপনি প্যারাগ্রাফগুলোকে সাজানো প্র্যাকটিস করতে হবে আমাদের। এক্সাম্পলটা দিয়েছি, ফর ইনস্ট্যান্স সিটিস লাইক ধরেন টোকিও
বা ঢাকা সিটি আপনি দিতে পারেন, ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার দেওয়ার জন্য জাপানে আমরা চলে গিয়েছি, বা ওখানকার যে হাইটেক যে ফ্যাসিলিটিগুলো তারা ইনস্টল করছে, এর ফলে দেখেন ওখানকার সিটির গতি বেড়েছে এবং তাদের উন্নতির ব্যাপারটাও বেড়েছে। ফর ইনস্টেন্স সিটিজ লাইক টোকিও অ্যান্ড কোপেনহেগেন হ্যাভ ইনভেস্টেড ভাস্টলি ইন কম্প্রিহেন্সিভ রেল অ্যান্ড সাইক্লিং নেটওয়ার্কস রেসপেক্টিভলি। সো এখানে এখন আপনি বলছেন কনসিকুয়েন্টলি ফলাফলে কি হচ্ছে এটা, দে হ্যাভ সিন আ ড্রামাটিক রিডাকশন ইন কার্বন এমিশনস and a significant improvement in overall air quality, proving that accessible alternative directly mitigate vehicular pollution. মানে আমরা ভেহিকল ইউজ করলে যে পলিউশনটা হয় সেটাকে আমরা সহজেই একটা মিটিগেট করতে পারি। তাহলে খেয়াল করেন, আমি একটা পয়েন্ট বলেছি, ওটাকে ব্যাখ্যা করেছি, ওটাকে আমি স্টাবলিশ করলাম এবং আমি অপিনিয়নটা এখানে জাস্টিফাই করে ফেললাম। তো এই যে একটা প্যারাগ্রাফের গাঁথুনি আপনাকে কিরকম হওয়া উচিত, ওয়েল কনস্ট্রাক্টেড একটা গাঁথুনি দিলে আপনার জন্য সহজ হয়ে যায়। চলেন আরও আমরা বিষয়গুলোকে এবার দেখব, কিভাবে অ্যাপ্লাই করব। টেকনিকটা আমাকে শিখতে হবে যে আমি যখন লিখব, লেখার বিষয়টা কিভাবে আমরা লিখতে পারি, কি কি অ্যাপ্রোচে চিন্তা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে স্টুডেন্টদের অনেক প্রশ্ন যে স্যার আইডিয়া জেনারেট হয় না, আমি তো আইডিয়া পাই না, তাহলে লিখবো কিভাবে। সো আইডিয়া পাওয়ার জন্য আপনাকে একটা অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। কোন অ্যাঙ্গেলে চিন্তা করবেন সেইগুলো নিয়ে এখন কথা বলছি। ওয়েন ইউ গট প্যানিক ইউর মাইন্ডস গোজ ব্ল্যাঙ্ক, যে কি লিখবো, এটা তো কমন পড়ে নাই, এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, এগুলো আমরা নেগেটিভিটি, আমরা ম্যানিফেস্টেশনটা করি, আমরা নেগেটিভিটিতে ম্যানিফেস্ট করি এবং আমার ব্রেন ব্লক হয়ে যায়, আমার ব্রেন বিশ্বাস করতে শুরু করে। ব্রেনে কিন্তু লজিক এবং ইলজিক কোনো কিছু নেই। আপনি যেটাকে প্রজেক্ট করেন, যেভাবে তাকে কমান্ড করেন, সে কিন্তু সেটাই বিশ্বাস করা শুরু করে। আপনি যখন বলেন যে আমার তো কমন পড়েনি, ব্রেন বলে হ্যাঁ তাই তো কমন পড়েনি, তো তাহলে আমি তো কি লিখবো, ব্রেন বলে হ্যাঁ তাই তো আমি লিখতে পারবো না, ও স্টপ হয়ে যায়, ও আপনাকে সাপোর্ট করে না কিন্তু। তো সবসময় আপনাকে, যেমন আপনি একটা মুভি দেখেছিলেন মনে হয় অনেকেই, থ্রি ইডিয়টস এর আপনি মুভিটা দেখেছেন, তো সেখানে কি বলে যে আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল। তো সেই যে বিষয়টা যে আপনাকে বোকা বানিয়ে রাখে, যার ভরসায় আপনি ঘুমাচ্ছেন, যে সিকিউরিটির ভরসায় আপনি ঘুমাচ্ছেন, ওখানে দেখানোর চেষ্টা করেছে বিষয়টা সার্কাস্টিক্যালি, সে সিকিউরিটি নিজেই ঘুমাচ্ছে, সো তার ভরসায় আপনি ঘুমিয়ে যাচ্ছেন। এই যে ব্যাপারটা, তা আপনাকে ট্রিক করতে হবে, আপনার প্যানিকড হওয়া থেকে নিজেকে আটকাতে হবে, প্রতিহত করতে হবে। যেমন আপনারা যখনই অনেকেই যারা আপনারা এখনো ভিডিওসগুলো দিচ্ছেন না, পোস্ট করছেন না প্রাইভেট গ্রুপে, কোনো হোমওয়ার্ক আপনারা সাবমিট করতে কেন করছেন না, কারণ আপনি মনে করছেন আমার তো হচ্ছে না, আমি পারছি না। এই যে আপনি পারছেন না, হচ্ছে না মনে করছেন, এবং আপনি সেটা দেখেন বাস্তবে রিয়েলিটিতে তাই ঘটতেছে। আপনার রিয়েলিটি, আপনি যেভাবে চিন্তা করছেন, যেভাবে নিজেকে ভয় ভীতি সবকিছুর মধ্যে নিজেকে আটকিয়ে রেখেছেন, জড়তার জায়গাটা যে ভাঙছেন না, সেটার কারণে আপনার এই রিয়েলিটিটাও তাই হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? সো আপনাকে এই সাইকোলজিক্যাল ব্যারিয়ার থেকে আপনাকে বের হতে হবে। সো আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে। যাই হোক, ওটা আরেকটা অ্যাসপেক্ট। আমরা এখন আরেকটা অ্যাসপেক্টের জায়গায় এখানে এসেছি। সেখানে কেন আমরা লিখতে গেলে আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই, কারণ আমরা যেভাবে আমাদেরকে বিশ্বাস করানো শুরু করি, আমরা সেভাবে বিশ্বাস করি। বুঝতে পেরেছেন? যখন আপনি বিশ্বাস করতে শুরু করেছেন স্কুল কলেজে যে ও মনে হয় আমাকে পছন্দ করে, তখন কিন্তু আপনি সেভাবেই দেখেন, হ্যাঁ এই জন্য এটা করছে, এই জন্য এটা করছে, তখন কিন্তু আপনার রিয়েলিটিটা সেরকমভাবে আপনি দেখতে পান। তো দৃষ্টিভঙ্গির বিষয়। এখন আসেন, যখন ব্ল্যাঙ্ক হয়ে যাবেন, তো আপনি এই অ্যাপ্রোচে যদি চিন্তা করে দেখেন, এই যে সিপ মেথড বলছি, এই অ্যাপ্রোচে চিন্তা করলে আপনার অনেক ভালো ভালো আইডিয়া জেনারেট হয়ে যাবে। আপনি কিভাবে চিন্তা করবেন, আমি পারবো না বা এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, এগুলো না চিন্তা করে আপনাকে ভাবতে হবে সোশ্যাল কনটেক্সটে অথবা সাইকোলজিক্যাল কনটেক্সটে হাউ ডাজ ইট এফেক্ট পিপলস মাইন্ড, রিলেশনশিপস অর কমিউনিটি। ধরেন আমাদের এই যে ট্রাফিক জ্যামের ক্ষেত্রে এটা কিভাবে মানুষের মনে কিভাবে প্রভাব পড়ে, আমরা যদি এটাকেই ধরি, বা রিলেশনশিপে কিভাবে। যেমন ধরেন আপনি দেখা করতে যাচ্ছেন, বা আপনার ফ্যামিলিতে আজকে আপনাদের অ্যানিভার্সারি, আপনি অফিস থেকে আপনি বের হয়েছেন ঠিক সময়ে, একটু বলে 50 মিনিট আগেই বের হয়েছেন, কিন্তু আপনি ট্রাফিক জ্যামে আটকা পড়ে গিয়ে আপনার কমিটমেন্ট ছিল যে আপনি আজকে সন্ধ্যার পরেই বাসায় আসবেন, আপনি সেখান থেকে একটা কেক নিয়ে আপনি বাসায় আসবেন। এখন আপনি অফিস থেকে বের হয়েছেন, বের হয়ে আপনি যানজটে পড়েছেন, যানজটে দিয়ে আপনি আবার যেখানে যেতে হবে কেক নিতে, সেখানে আবার আপনার অনেক কিউ, ওখান থেকে আবার আপনাকে আসতে হয়েছে, আপনি বাসায় পৌঁছাতে 10টা বেজে গেছে। তা আপনার শত চেষ্টার ফলেও, এত পরিশ্রমের ফলেও, ডেসপারেশনের ফলেও আপনি কিন্তু সেই কমিটমেন্টটা রাখতে পারলেন না। কেন? আপনার ট্রাফিক জ্যামের কারণে। তো আপনার মনের মধ্যে এবং আপনার পার্টনারের মনের মধ্যে কেমন ইম্প্যাক্ট করবে,
এবং আপনাদের সম্পর্কে যে একটা অবিশ্বাস, একটা একটা বিশ্বাসহীনতা, ভরসার জায়গাটা নষ্ট হয়ে যাওয়া, সেই জায়গাটা কেমন হচ্ছে। এবং এর ফলে দেখেন আপনি বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পার্টির জন্য সব ফ্রেন্ড সার্কেলকে ডেকেছেন, ইনভাইট করেছেন, এবং সেখানে আপনি পৌঁছালেন 6:30টায়, আপনাদেরকে নিয়ে যাওয়ার কথা, আপনি 4:30টায় বের হয়েছেন, পৌঁছাইছেন 10টায়। তাহলে আপনার সমাজে এবং আপনার যে পার্টনার, তার যে ইম্প্যাক্ট, তার স্ট্যাটাস বা তার রেসপেক্ট জায়গাটা আপনি ধূলিসাৎ করে দিলেন শুধু একটা ট্রাফিক জ্যামের কারণে। আপনি যদি এভাবে চিন্তা করলে কিন্তু আইডিয়াটা আসে। আচ্ছা, আর কি চিন্তা করব? ইকোনমিক্যালি হাউ ডাজ ইট অ্যাফেক্ট মানি, জবস অর ন্যাশনাল বাজেটস। চিন্তা করেন, এখন আপনি আপনার মতো করে চিন্তা করেন যে ট্রাফিক জ্যামের ফলে কিভাবে এটা আমাদের এফেক্ট করে, আমাদের জবে কিভাবে এফেক্ট করে, ন্যাশনাল বাজেটে কিভাবে এফেক্ট করে। দেখেন কত ঘন্টা পুড়ছে রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে। এখানে ফিউল পুড়ছে, এখানে সময় পুড়ছে, এখানে আপনার প্রোডাক্টিভিটি, এনার্জিটা পুড়ে যাচ্ছে। তাহলে এটা ইকোনমিক কতটা লস। আচ্ছা, এবার দেখেন এনভায়রনমেন্টালে, যদি এনভায়রনমেন্টাল আমরা জায়গায় দেখি, হাউ ডাজ ইট এফেক্ট নেচার, রিসোর্সেস, আরবান স্পেসেস। খেয়াল করেন একবার কিভাবে নেচারকে ইফেক্ট করতেছে। এই পুড়ছে, তার ফলে দূষণ হচ্ছে, একজন হংকিং চলছে, তাই না? যারা গাড়িতে বসে আছে তারা পর্যন্ত ডিস্টার্ব হচ্ছে, আশেপাশের মানুষ ডিস্টার্ব হচ্ছে, এবং এখানে কত রিসোর্সের একটা নষ্ট হচ্ছে। আমার যে ফিউল পুড়ছে, নষ্ট হচ্ছে না, আমার যে টাইম পুড়ে যাচ্ছে, আমার যে এখানে সব এই গরমের মধ্যে পরিবেশের আরও বেশি হিটটা জেনারেট হচ্ছে। এত গাড়ি যদি আপনার রাস্তার মধ্যে থাকে, চলতেই থাকে, পুড়তে থাকে, এবং স্পেসগুলো কিভাবে অকুপাইড হয়ে থাকতেছে। এবার আসেন পলিসি, হাউ ডাজ ইট রিলেট টু লজ, গভর্নমেন্ট অর এডুকেশন। কিভাবে এটা ইম্প্যাক্ট ফেলতে পারে যদি আমরা এটাকে সুন্দরভাবে, এই যেমন এখন ট্রাফিক সিগন্যালগুলোকে আরও বেশি গভর্নমেন্ট এটাকে ইনিশিয়েটিভ নিয়েছে, এআই দিয়ে মামলা দেওয়ার বিষয়গুলো এসেছে, ট্রাফিকটাকে সুন্দরভাবে ব্যালেন্স করার চেষ্টা করেছে, ড্রাইভারকে এডুকেট করা যদি যে হয়, মানুষকে যদি অ্যাওয়্যার করা হয়, তাহলে এই যে এই পলিসির মাধ্যমে আমরা কিন্তু এটা সমাধানও করতে পারি, বা এটার ইম্প্যাক্ট কোথায় পড়ছে এইভাবেও চিন্তা করতে পারেন। তাহলে আপনি এই সেক্টরে যদি একবার স্ট্রাইক করেন, আপনাকে দেখবেন সেখান থেকে আসতেই আছে, মানে একেবারে দৈত্যের মতো। ওকে, সিন্দাবাদের দৈত্য যা আপনি করবেন, এটা বের হতেই আছে। আপনি এই অ্যাঙ্গেলে চিন্তা করেন, কিন্তু আমরা এইভাবে চিন্তা না করে আমরা চিন্তা করি আমি কি লিখবো, এই কি লিখবো, না আমি তো আইডিয়া নাই, এটা কখনো পড়িও নাই, এটা সম্ভব, এটা কোনো ভোকাবুলারি আমি জানি না, আমরা নেগেটিভ প্রজেকশন করতে থাকি। তাহলে আমরা সবসময় যখনই কোনো বিষয় আসবে সেটা নিয়ে আমরা আগে এটা সোশ্যাল ইম্প্যাক্ট কি, সোসাইটি কীভাবে, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কি, ইকোনমিক ইম্প্যাক্ট কি, এটার পরিবেশের ইম্প্যাক্ট কি, এইভাবে আমরা যদি দেখতে থাকি তাহলে আমাদের পয়েন্টগুলো বেরিয়ে আসবে। অ্যাটলিস্ট আইডিয়া জেনারেশনে সমস্যা হবে না, আমাকে ব্ল্যাঙ্ক হয়ে যাবে না আপনার মাইন্ড। ওকে, সো statement in the question, fewer people are walking or cycling today. ধরেন কোয়েশ্চেন আপনাকে বলেছে যে খুব কম মানুষই হাঁটছে বা সাইক্লিং মধ্যে আছে। সো এটার কারণ, টাস্ক হচ্ছে আপনি কারণটা খুঁজে বের করবেন। কিভাবে কারণটা খুঁজবেন? সিপ মেথড আমি যেটা বলেছি, সোশ্যাল, ইকোনমিক, এনভায়রনমেন্টাল, আর পলিসিস, গভর্নমেন্ট। ওকে, সো সোশ্যাল কি হতে পারে? পিপল আর অ্যাডিক্টেড টু স্ক্রিন অ্যান্ড হ্যাভ সেডেন্টারি লাইফস্টাইলস, তাই না? এটার কারণে কেউ ওয়াকিং এ এখন মানুষ না, এখন সাইক্লিং। মানুষ কি হচ্ছে, স্ক্রিনের মধ্যে লেগে থাকছে, সে বসে থাকাটা, সেডেন্টারি লাইফস্টাইল, মানে একেবারে আমাদের ঋষি মনীষীদের যে লাইফস্টাইল সেরকম, মানে বসে বসে থাকা, খুব আইডিয়াল লাইফ লিড করা। ওকে, ইকোনমিক ইম্প্যাক্ট, কারগুলো এখন আরো বেশি অ্যাফোর্ডেবল হয়ে গেছে, এখন স্কুটিগুলো অ্যাফোর্ডেবল হয়ে গেছে, বা কার অ্যাফোর্ডেবল হয়েছে, তো এই জন্য এটা মানুষ এখন হাঁটাটা অ্যাভয়েড করছে। কনভেনিয়েন্ট হয় বেশি, কমফোর্টেবল হয় বেশি, তাই না? ইফেক্টিভ বেশি হয়, টাইম সেভ হয়, সব কিছু মিলে, কমফোর্ট সব কিছু মিলে, অ্যাফোর্ডেবিলিটি সব কিছু মিলে এটা আমাদের কেন কেন কম মানুষ হাঁটছে এবং কেন কম মানুষ এখনকার দিনে সাইকেল ব্যবহার বা সাইক্লিংটাকে কম ইউজ করছে। ছোটবেলায় আমার ছোটবেলায় মনে পড়ে যে আমার দাদা সাইকেলে করে আমরা দাদা বাড়িতে যেতাম, তো নিয়ে যেত। তো এভাবে বাইক ছিল, আবার মনে করেন যে এখানে গাড়ি ছিল, তো সাইক্লিংটা খুব অনেকেই ইউজ করতো।
মানে সাইকেলটাকে খুব ওয়াইডলি এটার ইউজ ছিল। আবার হাঁটাটাও একটা মানুষের মধ্যে ছিল। ছোট ছোট ডিস্টেন্স মানুষ হেঁটে যেত। ছোট ছোট ডিস্টেন্স মানে আজকে যেটা আপনাদের কাছে অনেক বড় ডিস্টেন্স, সেটা মানুষ হেঁটেই কাভার করতো। চিন্তাও করতো না যে এটার জন্য কোনো বাহন লাগবে। তো 15 মিনিটস অর 20 মিনিটস ওয়াক, এটা খুবই অল্প হাঁটা দূরত্ব ছিল। এখন তো আপনি 5 মিনিট হাঁটার জায়গা এনিওয়েজ। তো এটা সোশ্যাল ইম্প্যাক্টের একটা জায়গা থেকে যদি দেখি, পিপুল আর অ্যাডিক্টেড টু স্ক্রিন, এটা আপনি বুঝতেই পারলেন। ইকোনমিকটা হচ্ছে কারগুলো অ্যাফোর্ডেবল হয়ে গেছে এখন। আর পরিবেশের গতভাবে যদি দেখি, সিটিজ লেক সেফ সাইক্লিং লেন্স, তাই না? মানে শহরে হাঁটাটাও তো সেফ না, বা সাইকেল তো আপনি গাড়ির মধ্যে আপনি সাইকেল রোড অ্যাক্সিডেন্ট দুদিন করলে বা আপনার সাইকেলকে একটু ধাক্কা দিলে আপনি তো পরে আর সাইকেল নিয়ে সাহসই পাবেন না। আপনার লেন নাই, সেপারেট কোনো লেন নাই, তো এই জন্য মানুষ আর সাইক্লিং বা সেফ মনে করছে না। হাইওয়ে রোডের মধ্যে আপনি সাইক্লিং করবেন, আপনার জন্য সেফও থাকছে না সেই ব্যাপারটা। তো এই ঘটনার কারণে মানুষ এখন সাইক্লিং বা হাঁটাটা খুব কমে গেছে। তো এই যে দেখেন, আরেক আমরা যদি এভাবে দেখি, তাহলে এখন আমরা চলেন আরেকটু দেখব। এবং স্যারের যে প্রশ্ন করেছে এবং ইন্ট্রোডাকশনে আমরা একটা ফরম্যাট, একটা স্যাম্পল যখন দেখব, তখন বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। সো সলিউশন, প্রবলেম সলিউশন ফ্রেমওয়ার্কটা আমরা আরেকটু দেখব সামনে। কজ অ্যান্ড সলিউশন অ্যান্ড প্রবলেম সলিউশন এসে স্ট্রাকচারটা কেমন হবে? দিজ আর দ্য মোস্ট কমন ভ্যারিয়েশন আসে রেগুলার বেসিসে। হ্যাঁ, প্রবলেম সলিউশন ইদানিং এটাই বেশি দেখা যাচ্ছে। ডু ইউ এগ্রি, ডিসএগ্রি আসে না তা না, বলছি সবই আসে। তো আমরা যখন যেটা করব তখন আমরা ধরে নিব যে এটাই আমাদেরকে ভালোভাবে শিখে নিতে হবে, কারণ এটাকে আমার অ্যান্সার করতে হবে। তাহলে প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে যদি ওই ইম্পর্টেন্স দিয়ে আমরা শিখে নিই যে হ্যাঁ এইটাই হচ্ছে আমাকে লিখতে হবে, তাহলে আপনার মোটিভেশনটাও ভালো থাকবে, শিখে নেওয়াটা একদম পারফেক্ট হয়ে যাবে। ইফ ইউর এসে ফলস আন্ডার দিস টাইপস, কোন টাইপ? Cause solution or problem solution. Your solution must directly fix the causes you mentioned. যেই কজটা আপনি বলছেন, এই কজটাকে ফিক্স করার মতোই আপনার এখানে থাকবে, তাহলে এটা ওয়েল কনস্ট্রাক্টেড একটা রাইট আপ হয়ে যাবে। ইফ বডি ওয়ান সেজ দ্য প্রবলেম ইজ ল্যাক অফ এডুকেশন, আর বডি টু যদি বলে, বা বডি টু কে বলতে হবে আপনার অবশ্যই প্রোভাইড আ সলিউশন ইনভলভিং স্কুলস অর ক্যাম্পেইন, তাই না? যেমন ধরেন ব্যাড লজিক আমি এখানে দেখিয়েছি, আর ভালো একটা বেটার লজিক দেখিয়েছি, এবং সেটা আপনাদের সবসময় আমি কি ম্যানিফেস্ট করার চেষ্টা করছি, আমার দেখবেন আমার টেন্ডেন্সি এবং টাইপ আমার স্লাইডের মাধ্যমে সবসময় আমি ম্যানিফেস্ট করার চেষ্টা করছি ব্যান্ড এইড সহজ একটা ইয়া না, এটা আবার ইম্পসিবলও না। এটার জন্য আপনাকে যেভাবে তৈরি হতে হবে, আপনার আমি ম্যানিফেস্টেশনটা দিতে চাই, আপনার মাথায় গেঁথে দিতে চাই ব্যান্ড 8, যেন আপনি এটা শয়নে স্বপনে জাগরণে শিহরণে সবসময় আপনি ব্যান্ড 8টাই স্ট্যান্ডার্ড হিসেবে ধরেন। যখন আপনার ভিতর থেকে ব্যান্ড 8 ম্যানিফেস্টেশন হবে, আপনি সেভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন ওটা কাছেই চলে গেছেন। সো ব্যান্ড 8 লজিক কি রকম দাঁড়াবে সেটা দেখেন। আমি যদি বলি ফাস্ট ফুড ইজ চিপ, এটা বললাম ফাস্ট ফুডটা খুব চিপ। আর এটা সলিউশন যদি বলি পিপুল শুড এক্সারসাইজ মোর, তাহলে ফাস্ট ফুড চিপ এবং আমি সলিউশন দিলাম এটা। সো এক্সারসাইজ কি আপনার প্রাইসটা ফাস্টফুডের এটার ব্যাপারে ফিক্স কিছু করলো? কারণটা হচ্ছে ফাস্টফুডটা অ্যাভেলেবল, জাঙ্ক ফুডের ব্যাপার বা মানুষের ফুড হ্যাবিটের জন্য আমি কারণ দেখালাম যে ফাস্টফুড তো সস্তায়, জন্য মানুষ এটাকে খুব ইজিলি, এটা কনভেনিয়েন্ট, রাস্তায় দাঁড়িয়ে এটা পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবিলিটি অনেক বেশি, সেটা। তো এটার সমাধান কি এক্সারসাইজ করে হবে? তাহলে আমি আসলে হয়তো বোঝাতে পেরেছি আপনাদেরকে, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ফাস্টফুড সস্তা, এটার কারণে আমাদের যে ফুড হ্যাবিট বা আমাদের যে হাইজিন মেনটেন না করা, বা খাবার যে আমরা জাঙ্ক ফুড খাচ্ছি বা আনহেলদি ফুড আমরা নিচ্ছি, সেটা কারণ একটা ব্যাখ্যা করলাম। সেইটার কারণের ব্যাখ্যার যদি সমাধান আমি বলি যে মানুষকে অনেক বেশি এক্সারসাইজ করতে হবে, তাহলে তো হলো না। সেটার জন্য একটা রেগুলেশন আপনাকে করতে হবে, গভর্নমেন্টের একটা ট্যাক্স বলেন বা এগুলোর মনিটরিং একটা আসতে হবে, এই ব্যাপারগুলো হতে পারে এটা সমাধান। তাহলে এটা যদি আমি কজটা লিখি যে ফাস্ট ফুড ইজ চিপ, আমার সলিউশন হওয়ার উচিত ছিল কি, গভর্নমেন্ট শুড সাবসিডাইজ হেলদি ফুড টু মেক ইট ফিনান্সিয়ালি কম্পিটিটিভ। তাহলে হেলদি ফুড নেওয়ার ব্যাপারে, এটা যারা হেলদি ফুডের বিজনেস করবে তাদেরকে গভর্নমেন্টকে কি করা উচিত, সাবসিডাইজ করা উচিত, ভর্তুকি দেওয়া উচিত, যেন সেটা সে মার্কেটে ফিনান্সিয়ালি সে কম্পিটিটিভ একটা স্টেটে যেতে পারে। তাহলে দেখবেন আপনি হেলদি ফুডের ক্ষেত্রে আপনার যে ম্যানেজমেন্ট এটার জন্য আপনার অনেক কস্টিং পড়ে যায়। এর ফলে কি হয়, এই ফুডের প্রাইসটা আপনি ফাস্ট ফুডে যেরকম
অ্যাভেলেবিলিটি এবং চিপ রাখতে পারে, সেটার সাথে কম্পিটিশন হচ্ছে না। তো মানুষ তখন একটা প্রম্পট থাকে, অনেকে হয়তো ডিসিশন নিউট্রাল থাকে যে কোন ফুডটা যেটা বেশি সহজ, যেটা বেশি সস্তা, সেটা মানুষ নেওয়ার চেষ্টা করে, সেটার দিকে বেশি মোটিভেটেড হয়। তো সেটার কারণ এভাবে হতে পারে যে এটা আমাকে ফাস্টফুডটা যেহেতু চিপ, তাহলে এটার অল্টারনেটিভ আমি কি করতে পারি, এখানে একটা সলিউশন দিয়ে রাখার চেষ্টা করলাম যে গভর্নমেন্ট এটাকে সাবসিডাইজ যদি হেলদি ফুডে করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফিনান্সিয়ালি কম্পিটিশনটা বাড়বে। এবং ফাস্টফুডকেও এটার সাথে আরও অ্যাড করতে পারেন। ফাস্টফুডে যদি আপনি কোনো রকমের ট্যাক্স বা এগুলোকে বাড়িয়ে দিতে পারেন, তাহলে সেখানেও হতে পারে। ওকে, আচ্ছা, চলেন। প্রত্যেকটা কিন্তু আমরা স্ক্র্যাচ থেকে শুরু করছি, একটু একটু করে আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করছি। এটা হলে কীরকম অ্যান্সার চিন্তা করতে পারি, কীরকমভাবে দেখতে পারি, এভাবে আপনাকে একটু স্ক্র্যাচ করে 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 আমি পরে একদম স্যাম্পল অ্যান্সারে পুরো একটা এসে আপনাদেরকে এভাবে দেখানোর চেষ্টা করবো। দেখেন একসাথে কেমন দেখতে দেখা যায়। সো প্যারাগ্রাফ 1, ইন্ট্রোডাকশন। আপনি কত ওয়ার্ড হবে, আপনি কত সাইজটা কত হবে, আপনি কি এখানে 150 ওয়ার্ড লিখবেন, আপনি কি 90 ওয়ার্ড লিখবেন? সো আপনার 40 to 60 ওয়ার্ডস আপনি একটা, তার মানে কি, তার মানে হচ্ছে আপনার নট মোর দেন 8 or 7 সেন্টেন্সেস। 5টা সেন্টেন্স গুড এনাফ, তাই না? 5টা সেন্টেন্সেই আপনার 40টা হয়ে যায়। অনেকের আপনি দেখবেন আপনার একটা লাইনে, একটা সেন্টেন্সের মধ্যে 7 থেকে 8, কারো কারো 10টা ওয়ার্ড অ্যাকোমোডেট করে। তাহলে আপনার যদি 5 লাইন লিখেন তাহলে 50 ওয়ার্ড হয়ে যায়। এইভাবে আপনাকে ক্যালকুলেশন করেও নিতে হবে যে আপনার লেখাতে, আপনার এক লাইনে বা এক সেন্টেন্সের মধ্যে আপনার সেন্টেন্সগুলো কীরকম হয় এবং একটা কতগুলো ওয়ার্ড অ্যাকোমোডেট করে। তাহলে আপনি বুঝতেই পারছেন আপনাকে কত লাইন লিখতে হবে বা কতগুলো সেন্টেন্স লিখতে হবে। এবং সেটাকে আপনি 4টা প্যারাগ্রাফের মধ্যে, এর মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করবেন। আপনি যদি 300 বা 280 লিখেন, তাহলে আপনি যদি 50-50 করে কনক্লুশন এবং ইন্ট্রোডাকশনে লিখেন, তাহলে আপনার 180 থাকছে, তাহলে আপনি 90-90 করে সেখানেই করছেন। এভাবে হিসাব করে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে যেন ব্যালেন্স থাকে। একটা 85 হলো, একটা 95 হলো, কোনো সমস্যা নেই, কিন্তু একটা প্যারাগ্রাফ হলো 45 ওয়ার্ডস আর একটা প্যারাগ্রাফ হয়ে গেল 95 ওয়ার্ডস, এরকমটা যেন না হয়। আচ্ছা, সেন্টেন্স 1-এ আমরা কি করছি, ইন্ট্রোডাকশনে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দেবো। ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট কি, যে একটা প্যারাফ্রেজ করছি, কোয়েশ্চেনটাকে আমরা প্যারাফ্রেজ করছি। এটা হচ্ছে আমার সেন্টেন্স 1, ওটাকে আমরা সাজালাম। এরপর সেন্টেন্স 2 আমরা কি বলছি, থিসিস স্টেটমেন্ট, যেটা একটু আগে বললাম, যেটা স্যার বললেন যে স্যার এটা বুঝি নাই। সো ডিরেক্টলি ইউ হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, ডিরেক্টলি স্টেট 1-2 কজেস, প্রবলেমস অ্যান্ড 1-2 সলিউশন, যেটা আপনার সলিউশনে আপনি ব্যাখ্যা করবেন, আর প্রবলেমটাকে আপনি কজ বা প্রবলেম যেটা, এটাকে ব্যাখ্যা করবেন। কোন প্যারাগ্রাফে কজ অ্যান্ড প্রবলেমটা যদি আগে লিখেন, তাহলে অবশ্যই কজ অ্যান্ড প্রবলেমটা বলার পরেই না সলিউশন আসবে। আপনি তো আগের প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ সলিউশন, পরে কজ বলবেন না। তাহলে আপনাকে সেইভাবেই থিসিস স্টেটমেন্টটাও সাজাতে হবে। আগে আপনি প্রবলেমটা মেনশন করবেন, তারপরে আপনি সলিউশনটাকে এখানে এক্সপ্লেইন করবেন ওই প্যারাগ্রাফে। এক্সাম্পল দেখেন, যেটা আমি এর আগেও বলেছিলাম, ওখানে এই সেন্টেন্সটাই লেখা ছিল। এখন আমরা ওই স্লাইডটাই আবার সামনে আমরা যাই। প্যারাগ্রাফ 2, যেটা আমার কজ অর প্রবলেম, এখানে আপনি 90-100 ওয়ার্ডস, এই যে আমি ক্যালকুলেশনটা দেখালাম আপনাদের। আপনি যদি ধরেন মিনিমামগুলো লিখেন, মিনিমাম 40 ওয়ার্ড, আর এখানে যে 90-90 180 আর হচ্ছে 40, তাহলে আপনার 220, আর আপনি আরও 40 বা 50 লিখবেন হচ্ছে কনক্লুশনে, তাহলে হয়ে গেল 270। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার রাইট আপটা যেন 280 to 300 এর মধ্যে আপনার রেঞ্জটা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার আন্ডার লেন্থ হয়ে যাবে না আর কি। এবং অবশ্যই দেখতে হবে আপনার লেখার মধ্যে আপনি রিপিটেশনটা কেমন হয়, আপনার চয়েস অফ ওয়ার্ডস কীরকম, বা স্টক অফ ভোকাবুলারি কীরকম হচ্ছে, এটা তো আমাদের ইমপ্রুভ করতেই হবে। তাহলে আপনি যদি 280 লিখেন, আপনার সেফ থাকবে। কিন্তু আপনার যদি অনেক রিপিটেশন হয়, আপনার ভোকাবুলারি স্টক যদি খুব বেসিক লেভেলে হয়, তাহলে আপনার সেখানে 300-এ যাওয়াটা মানে সেফ হবে। কারণ দেখবেন আপনার কিছু 10-15টা ওয়ার্ড রিপিট করেই ফেলছেন, এগুলো তো একটা ওয়ার্ড আরেকবার আসলে সেটা কাউন্ট হবে না, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। তো প্যারাগ্রাফ 2-এ আপনি লিখবেন দ্য কজ আর প্রবলেমস, এখানে মানে বডি প্যারাগ্রাফ, এটা ফার্স্ট বডি প্যারাগ্রাফ, আর এখানে আমি লিখছি প্যারাগ্রাফ 2, এটা এস এর প্যারাগ্রাফ হিসেবে লিখছি। তাহলে এখানে আপনি কি করছেন, কজটাকে ব্যাখ্যা করছেন। টপিক সেন্টেন্স লিখবেন, ইন্ট্রোডিউস দ্য মেইন কজ অর প্রবলেম, তাহলে আইডিয়া, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, আইডিয়া 2, এক্সপ্লেনেশন, এক্সাম্পল। কজের যদি দুটো আইডিয়া থাকে দুটোই লিখবেন, একটা থাকলে একটাকে এক্সপ্লেইন করবেন, এক্সাম্পল দিবেন। ওকে, প্যারাগ্রাফ 3-তে কি করবেন, সলিউশন আপনি লিখছেন। টপিক সেন্টেন্স, ইন্ট্রোডিউস দ্য ফ্যাক্ট দ্যাট দিস ক্যান বি সলভড, এটা সলিউশন 1 কিভাবে, এবং সলিউশন 2 কিভাবে ব্যাখ্যা করবেন, এই। প্যারাগ্রাফ 4,
এটা হচ্ছে কনক্লুশন। তাহলে এখানে আপনি 30 to 40 ওয়ার্ডস আপনি লিখতে পারেন। এখানে কি করবেন, প্রথমে আপনি সামারাইজ দ্য মেইন পয়েন্টস এন্ড গিভ আ ফাইনাল কনক্লুডিং থট। এখন সামারাইজ দ্য মেইন পয়েন্ট আপনি কিভাবে, আপনি যেটা ইন্ট্রোডাকশনে থিসিস দিয়েছেন ওগুলোই তো পয়েন্ট আপনি ব্যাখ্যা করেছেন। তাহলে ওইখানে যে বলেছি যে আপনাকে রিস্টেট অফ ইওর থিসিস স্টেটমেন্ট, আপনার ইন্ট্রোডাকশনের লাস্ট সেন্টেন্স আপনার কনক্লুশনের ফার্স্ট সেন্টেন্সটা আবার প্যারাফ্রেজ করে আপনাকে সাজাতে হবে, যে আপনাকে আবার আরেকবার বলতে হবে। সেন্টেন্স 1 যেটা হবে সেটা হচ্ছে রিস্টেট দ্য থিসিস, এন্ড সেন্টেন্স 2 আ ফাইনাল থট অর ওয়ার্নিং ফর দ্য ফিউচার, নেভার ইন্ট্রোডিউস নিউ আইডিয়াস। একই স্লাইড এখানে আবার নিয়ে এসে দেখালাম এইভাবে হচ্ছে। ওকে, চলেন এবার কোয়েশ্চেন আমরা দেখি। চাইল্ডহুড ওবেসিটি ইজ বিকামিং আ সিরিয়াস প্রবলেম ইন মেনি কান্ট্রিজ। হোয়াট আর দ্য কজেস অফ দিস অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান বি অফার্ড? এই হচ্ছে আমাদের আলোচনা। সো দিস এসে উইল আর্গিউ, আমরা থিসিস লিখতেছি, থিসিস স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করেন, যেটা স্যারের কোয়েশ্চেন ছিল যে স্যার এখানে আমি এই যে কোয়েশ্চেন তার বেসিসে আমি থিসিসটা সাজাচ্ছি। This essay will argue that the primary causes of this epidemic are the proliferation of fast food and sedentary lifestyle. তাহলে দেখেন স্যার একটু খেয়াল করেন, আমার প্রশ্নটা কি আবার একটু আমরা পড়ি। চাইল্ডহুড ওবেসিটি ইজ বিকামিং সিরিয়াস প্রবলেম, এটা তো একটা জেনারেল আইডিয়া বললো, ইন মেনি কান্ট্রিজ। এখন আপনাকে কি প্রশ্ন করেছে, আপনাকে অ্যান্সার কি করতে হবে, আপনাকে বলছে হোয়াট আর দ্য কজেস অফ দিস। অনেক শহরেই তো এটা একটা বিশেষ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ফাইন, এটা একটা স্টেটমেন্ট। এখন বলতেছে এটার কারণ কি, এই চাইল্ডহুড ওবেসিটিটা কেন এটা দিন দিন বাড়ছে এবং এটা প্রবলেম হিসেবে চলে আসতেছে, এটা কারণটা বলতে হবে। আর আপনাকে বলেছে এটা সমাধানটা আপনার কি অফার করতে পারেন আপনি। তাহলে আমি আমার থিসিস স্টেটমেন্ট, আমি ফার্স্ট সেন্টেন্স লিখি নাই, কিন্তু আমি সেকেন্ড সেন্টেন্সটা লিখতেছি। ফার্স্ট সেন্টেন্স কি হবে, সেটা হবে রিস্টেটমেন্ট, মানে আপনাকে প্যারাফ্রেজ করতে হবে এই নোশনটা, কোয়েশ্চেনটা আপনি প্যারাফ্রেজ করবেন, সেটা পরে আসে। আগে আপনি থিসিস স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করেন আমি কি কি লিখতে চাচ্ছি। আমি এখানে লিখেছি দিস এসে উইল আর্গিউ দ্যাট দ্য প্রাইমারি কজেস, আমি একটা কজ না, প্রাইমারি কজেস, কারণ আপনাকে প্রশ্ন করেছে হোয়াট আর দ্য কজেস। আপনাকে যদি বলতো হোয়াট ইজ দ্য কজ, আপনি একটা দিয়ে সেরে দিতে পারতেন। তাহলে টাস্ক রেসপন্সটা আমি কিন্তু একেবারে গ্রামাটিক্যাল ওয়াইজও আমি আনার চেষ্টা করেছি। বলেছে হোয়াট আর দ্য কজেস, তাহলে আমাকে অ্যাটলিস্ট একটার বেশি তো কজ আমাকে দেখাতেই হবে। তো আমি সেখানে আমি বলেছি ওইভাবে ওই স্টাইলেই ওর স্ট্রাকচারেই আমি কিন্তু অ্যান্সার করার চেষ্টা করেছি। দিস এসে উইল আর্গিউ দ্যাট দ্য প্রাইমারি কজেস, ওর কিটা নিয়েছি, হ্যাঁ, প্রাইমারি কজেস। ওখানে ও বলেছে হোয়াট আর দ্য কজেস অফ দিস, আমি এখানে ইউজ করেছি প্রাইমারি কজেস অফ দিস। সেটা কি, এপিডেমিক আর দ্য প্রাইমারি কজ অফ দিস এপিডেমিক। এই যে এইটা যে মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে, ওই যে ওইখানে একটা ভোকাবুলারি ইউজ করলাম, যেখানে বলেছিল যে সিরিয়াস প্রবলেম অনেক দেশে যদি ছড়ায় যায় তাহলে তো এটা এপিডেমিক আমরা বলি, তাই না? আমরা যেমন প্যান্ডেমিকে পড়েছিলাম কোভিডে, সো এপিডেমিক যেটা ছড়িয়ে যাচ্ছে, অফ দিস এপিডেমিক। আমি বললাম না চাইল্ডহুড ওবেসিটি, তাহলে ওটাকে আমি এখানে আরেকটা ভোকাব দিয়ে রিপ্লেস করে দিলাম, এপিডেমিক। কি, আর দেখেন ওখানে বলেছিল না হোয়াট আর দ্য কজেস, আমি এখানে ভার্বটা এনেছি আর। এখন অ্যান্সার করছি, দ্য প্রলিফারেশন অফ ফাস্টফুডের একটা বিশাল বাজার হওয়ার কারণে এবং এটা বিস্তার লাভ করার কারণে, অ্যান্ড সেডেন্টারি লাইফস্টাইল, মানুষের যে শুয়ে বসে থাকা বা জীবন আচরণ যে এখন যেমন হয়েছে কম্পিউটারের সামনে, বা জবের ফরম্যাটটাও গুলো চেঞ্জ হয়ে গেছে। এখন সব মনে করেন গাড়িতে করে নিয়ে যায় অফিসে এবং সেখানে অফিসে বসে কাজ করে, আবার অফিস থেকে আবার গাড়িতে করে বাসায় দিয়ে যায়। এবং দেখবেন আপনার হাঁটা চলার জায়গাটাই কম, যারা মাল্টিন্যাশনালে জব করেন দেখবেন আপনার হাঁটা চলার জায়গায় নেই। আপনি বিল্ডিং এ উঠতেছেন, লিফটে উঠে যাচ্ছেন, আবার লিফট দিয়ে নেমে যাচ্ছেন, রাইট? আপনার খাবারও মনে করেন সার্ভ করে দিয়ে যাচ্ছে, ফুড পান্ডা দিয়ে যাচ্ছে একেবারে খাবার টেবিলে। আপনি আগের জামানে যে ছিল যে অফিসের একটা লাঞ্চ ব্রেকে মানুষ নিচে নেমে হোটেলে গিয়ে খেত বা কোথা থেকে অ্যারেঞ্জ করে খেত, সেটাও না। এখন একেবারে আপনার ফুড পান্ডা আপনার টেবিলে ডেস্কে এসে খাবার দিয়ে যাচ্ছে, আপনি খাচ্ছেন এবং টিস্যু দিয়ে মুছে বাস আপনি নিচেই আপনার বিন আছে সেখানে ফেলে দিচ্ছেন, এবং আপনার এখানে পটও থাকতেছে, মানে ওয়াটার পট, এই ওয়াটার পট থেকে আপনি খাচ্ছেন। তো মোটামুটি আপনার চেয়ার টেবিল ছাড়া খুব বেশি হেঁটে চলাফেরার স্কোপও নাই, স্পেসও নাই। তাহলে এখানে আমি বলেছি যে প্রলিফারেশন অফ ফাস্ট ফুড অ্যান্ড সেডেন্টারি লাইফস্টাইল।
তো প্রলিফারেশনটা আমি একটা টার্ম ইউজ করার চেষ্টা করেছি, ভোক্যাব, একাডেমিক ভোকাবুলারি, যেটা ফাস্ট ফুডের বিস্তার বোঝাচ্ছে, ফাস্ট ফুডের পুরো আয়োজনটাকে বোঝাচ্ছে, সহজলভ্যতা থেকে শুরু করে সবকিছু এটার যেভাবে আয়োজন করে বসছে। অ্যান্ড suggests that government taxation and school-based health programs are the most viable solution. খেয়াল করেন, বলেছে যে what solutions can be offered. তো আমি সেখানে বলেছি যে এই আমি কি প্রথম লাইনটা পড়েন, this essay will argue that the primary causes, এই আমার যে লেখাটা এটা নিয়ে ব্যাখ্যা বা যুক্তি তর্ক তুলে ধরবে যে এটার প্রাইমারি কজেস গুলো হচ্ছে ফাস্ট ফুড, proliferation of fast food and sedentary lifestyle, এবং এটা সাজেস্ট করবে দ্যাট গভর্নমেন্ট ট্যাক্সেশন অ্যান্ড স্কুল বেসড হেলথ প্রোগ্রাম, স্কুল বেসড হেলথ প্রোগ্রামগুলো যদি আমরা চালু করি, আমাদের যে সচেতনতা বাড়াই আমাদের স্টুডেন্টদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে, যারা এই স্টেক হোল্ডার, তাই না, মানে একেবারে মূল স্টেক হোল্ডার তারাই, এই খাবারটা যারা নেয় তাদেরকে যদি আমরা সচেতন করার প্রোগ্রামটা স্কুলগুলোতেই চালু থাকে, তাহলে এগুলো একটা সলিউশন হতে পারে, অ্যাওয়ারনেস তৈরি হতে পারে। বাসায় বাবা মা বলে একটা স্টুডেন্টকে কিন্তু এই ফাস্টফুড থেকে বিরত রাখতে পারবে না, কিন্তু স্কুলে যদি সেরকম ভাবে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, বিভিন্ন রকম প্রেজেন্টেশন, টিচারদের মাধ্যমে বিষয়গুলোকে আসা, সবাই একসাথে গ্রুপ করে এখানে অ্যাপ্রিসিয়েট করা, কে কে এটা খায়, কে কেমন হেলথ লাইফস্টাইল লিড করে, সেখানে তাকে অ্যাপ্রিসিয়েট করতে দেখা এবং তাকে অ্যাওয়ার্ড দেয়া, যার ফুড স্টাইল মানে ফুড হ্যাবিট ভালো বা যার লাইফস্টাইল ভালো তাকে অ্যাপ্রিসিয়েট করা। সবার সামনে যখন এরকম অ্যাপ্রিসিয়েট হয় তখন কিন্তু সাইকোলজিক্যাল একটা চেঞ্জ আসে এবং মানুষ মোটিভেটেড হয়, ইন্সপায়ার্ড হয়, তাই না? তো খেয়াল করেন আমি কি করেছি, একটা প্যারাগ্রাফের একটা সেন্টেন্সের মধ্যেই আমি কজও বলে দিয়েছি আমার প্যারাগ্রাফে। এখন এই সেন্টেন্সটা দেখে আপনি বুঝবেন যে আমার সেকেন্ড প্যারাগ্রাফটা কি হবে। সেকেন্ড প্যারাগ্রাফটা হবে কজ নিয়ে। তো কজ নিয়ে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটাও এক্সামিনার বুঝতে পারতেছে যে আপনি ফাস্ট ফুডের প্রলিফারেশন নিয়ে এবং সিডেন্টারি লাইফস্টাইল নিয়েই কথা বলবেন। তাহলে আপনার ওইখানে যদি এগুলো নিয়ে কথা হয়, ব্যাখ্যা হয় এবং সুন্দর এক্সাম্পল ফুটিয়ে তুলতে পারেন, তাহলে ওয়েল ফর্মুলেটেড হয়ে গেল। অ্যান্ড সাজেস্ট দ্যাট গভর্নমেন্ট ট্যাক্সেশন, এবং পরের প্যারাগ্রাফ যেটা সেকেন্ড বডি প্যারাগ্রাফ মানে থার্ড প্যারাগ্রাফ অফ ইউর এসে, সেখানে কি বলবে, গভর্নমেন্ট কিভাবে ট্যাক্স এবং স্কুল বেসড প্রোগ্রামগুলোকে, সেটাকে আপনি ব্যাখ্যা করবেন। দেখেন একই জিনিসের মতো করে আপনি স্ট্রাকচার করে ফেলেছেন, এবং এটাকেই আমরা ডেভেলপ করতে পারবো। ওকে, সো মিরর রুল লজিক চেক। ওয়াই দিস থিসিস স্কোরস ব্যান্ড 8। ধরেন আমি তো আপনাকে এখানে প্রজেকশন দিচ্ছি যে ব্যান্ড 8, এখন আপনাকে ব্যাখ্যা করছি কেন এটা 8 পাবো বা এই থিসিস স্টেটমেন্টটা। এরপর তো আপনাকে লিখে পুরো এসেটা লেখার উপরে না আপনার 8 দাঁড়াবে, কিন্তু এইটাই যে সেটআপটা দিলাম, এটা যদি আমরা একটু দেখি, খেয়াল করেন, নোটিস হাউ দ্য থিসিস সেট আপ a flawless architectural map of the body paragraphs. Every cause has a perfectly matched antidote. আপনি যেভাবে আমি কজ দিয়েছি ওটার আবার অ্যান্টিডোট, ওটা সলিউশনটাও আমি দিয়ে দিয়েছি। কজ 1 কি বলেছি, proliferation of fast food, junk food is too cheap and accessible, তাই না? এটা আমরা বলছি, এই কথাটা মানে এটা। এখন সলিউশন আমি দিয়েছি কি, গভর্নমেন্ট ট্যাক্সেশন, যেমন ইম্পোজিং আ সুগার ফ্যাট ট্যাক্স makes these unhealthy options expensive, directly reducing their consumption, তাই না? আগে এক সময় আপনারা জানেন ইংরেজ শাসন আমলে যে দাড়ি রাখলে সেই দাড়ি রাখার জন্য ট্যাক্স দিতে হতো, তাই না? তো আপনি যদি কোনো জিনিস আপনার সমাজ থেকে আপনি সেটাকে অনুৎসাহিত করতে চান, তাহলে দাড়ির উপরে যদি ট্যাক্স ইম্পোজ করা যেত, তাহলে সুগার ফ্যাট ট্যাক্স, যার ফ্যাট যত বেশি, যার ওয়েট যত বেশি, তার ট্যাক্স তত ইয়ে করতে হবে। সো গভর্নমেন্ট ট্যাক্সেশন এরকম হতেও পারে পলিসি, তাহলে আপনি দেখবেন আনহেলদি অপশন যে থেকে মানুষ ইয়ে করে আসবে, তাই না? আপনাকে যদি এখন ধরা হয় যে যারাই 70 কিলোর উপরে আছেন তাদেরকে প্রত্যেক মাসে 50 টাকা করে আপনাকে সরকারকে পে করতে হবে, কারণ আপনি অনেক কিছুতে প্রবলেম ক্রিয়েট করছেন, জায়গা বেশি রাখছে, সবকিছু মিলে আপনি আনহেলদি, কারণ আপনার জন্য হসপিটাল তৈরি করতেছে, মেডিসিন লাগতেছে, সবকিছু আপনার কারণেই হচ্ছে। আপনি যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, বিলো 70 থাকেন, তাহলে তার মানে আপনার শরীর সুস্থ আছে আর কি। 70-র উপর হয়ে গেলে ওভারওয়েট হয়ে যাচ্ছেন, যে কোনো হাইটেরই আপনি হন, তাই না? ওকে, সো ইম্পোজিং সুগার, দেখেন এখানে ট্যাক্স যদি করি তাহলে গভর্নমেন্ট ট্যাক্সেশন। আবার কারণ দ্বিতীয় কারণটা আমি কি বলেছি, সিডেন্টারি লাইফস্টাইল, মানে চিলড্রেন আর নট মুভিং এনাফ, ওই যে বাসা থেকে নিয়ে যাচ্ছে স্কুলেও আবার মাঠও নাই,
সে ক্লাসরুমে থাকে, ক্লাসরুমে তার কম্পিউটার এভাবেই করছে, আবার বাসায় এসে যাচ্ছে, মানে দৌড়াদৌড়ি, ছুটা চলাফেরা, হাঁটা চলাফেরা এগুলো নাই বাচ্চাদের মধ্যে। যেহেতু এখানে আমাকে বাচ্চাদের কথা বলা হয়েছে, যে কোয়েশ্চেনটা খেয়াল করেছেন কিনা, চাইল্ডহুড ওবেসিটি নিয়ে কথা বলছি, এই জন্য কিন্তু আমি বাচ্চাদের নিয়ে, এই জন্য কিন্তু আমি স্কুল নিয়ে এসেছি। হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে স্কুল কেন, কলেজ না কেন, কারণ হচ্ছে আপনি এখানে বলেছে, আপনার কোয়েশ্চেনে বলেছে চাইল্ডহুড ওবেসিটি, শৈশবে শিশু, ওরা যখন স্কুল লেভেলে থাকে ওইটাকেই চাইল্ড লেভেল পর্যন্ত ধরা হয়, কলেজে উঠলে তো সে আর চাইল্ড থাকলো না। এই জন্য দেখেন প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা জিনিস কত এখানে প্রিসাইজ করে লেখা। সো সেডেন্টারি লাইফস্টাইল কাদের, আপনার আমার না, চিলড্রেনদের ব্যাপারে বলতে হবে। সো স্কুল বেসড হেলথ প্রোগ্রাম যদি হয়, ম্যান্ডেটিং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ডিরেক্টলি ফোর্সেস চিলড্রেন টু বি অ্যাক্টিভ, রিভার্সিং দ্য সেডেন্টারি হ্যাবিট। মানে এখানে বিভিন্ন রকম হেলথ প্রোগ্রাম গুলো হতে পারে, সেখানে ক্যাম্পেইন হতে পারে, সেখানে বিভিন্ন স্পোর্টস এর অ্যারেঞ্জমেন্ট হতে পারে, বিভিন্ন হেলথ বেনিফিট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেনিফিট বেস করে আমরা প্রোগ্রাম করতে পারি। তাহলে সেটা আমার কজ হলো এবং সলিউশনটা আমি দিয়ে দিলাম। কজ বলেছি সেডেন্টারি লাইফস্টাইল, আর এখানে বলেছি স্কুল বেস হেলথ প্রোগ্রাম। তাহলে একই সাথে এটা সুন্দরভাবে স্কোর ম্যাচ করা আছে। So, if a student writes that the primary cause is the overabundance of cheap fast food, but suggests building more hospital. ধরেন আপনি বলছিলেন যে ওভার অ্যাবান্ডেন্স মানে এত প্রাচুর্যতা নিয়ে ভরা যায়, আপনি দেখেন স্ট্রিট গুলোতে নামলে বা বের হলে সন্ধ্যা বা বিকালে, ইভেন এখন দুপুরে পাওয়া যায়, একেবারে স্ট্রিট ফুডে ফাস্ট ফুড দিয়ে ভরা, এবং একটার পরে মানে লাইন ধরে তারা আছে। কোথা থেকে আপনি মানে বেঁচে যাবেন? আপনার নাকে স্মেল আসবে, ওপেন এয়ারে সেটা রান্না হচ্ছে, টেস্টিং সল্ট, এগুলো আপনার তো অ্যাডিকশনও তৈরি করে। বাতাসের মধ্যে যদি এরকম মানে মুরগি পোড়ার গন্ধ ঘুরে বেড়ায়, তো আপনি হেঁটে যাচ্ছেন, এই হাঁটার পথে আপনার তো একটা সময় আপনি কনভিন্স হয়ে যাবেন। আবার আপনাকে যদি ডাকেন যে এই যে একেবারে একটার সাথে একটা ফ্রি, তাহলে আপনি তো চলে আসতেছেন সস্তা হওয়ার কারণে। হ্যাঁ, যে আচ্ছা আমরা 4 ফ্রেন্ড আছি, তো দুটা খাইলে দুটা ফ্রি দিবে, ঠিক আছে চলো খেয়ে নিই। বা কত দাম, 20 টাকা করে একটা চিকেন ফ্রাই পাচ্ছেন বা 40 টাকা করে পাচ্ছেন। তো আপনি বললেন যে আমার এটা দরকার কি, আমার এটা মানে চিকেন স্যুপ খাওয়ার দরকার কি, এটা তো বেশি টেস্টি, এটা বেশি মানে চিপ, এটা এই যে ব্যাপারগুলো, এগুলো অনেকভাবে কাজ। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি বললেন যে এটা চিপ, কিন্তু আপনি সাজেস্ট করলেন যে হসপিটাল, যেখানে ইউ হ্যাভ টু বিল্ড মোর হসপিটালস টু ট্রিট সিক চিলড্রেন। তাহলে কি সমাধানটা এক্স্যাক্টলি মিললো? মানে সস্তা, খাবার সস্তা, এই কারণে এটা কজ, আর এটা সমাধান দিলেন কি, যে বেশি বেশি করে ভালো হসপিটাল তৈরি করতে হবে, যেখানে আমাদের যে অসুস্থ বাচ্চাদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট দিতে পারে। মানে আপনি ধরেই নিচ্ছেন আপনার বাচ্চারা অসুস্থ যেন হয়, এই অ্যারেঞ্জমেন্ট করে রাখতেছেন না, কিন্তু ওইটা সমাধান করতেছেন না। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেই থিওরিতে আপনি গেলেন না। তাহলে দ্য সলিউশন, দ্য লজিক ব্রেক, লজিকটাই আসে না। বিল্ডিং আ হসপিটাল ট্রিটস দ্য সিমটম সিকনেস, বাট ইট ডাজ অ্যাবসলিউটলি নাথিং টু ফিক্স দ্য রুট কজ, দ্য ফাস্ট ফুড. When the solution does not cure the specific cause mentioned, the task response score drops. এটা টাস্ক রেসপন্সে যে আপনার কোয়েশ্চেন মতো হিট করে অ্যান্সার করা, সেখানে দেখবেন ব্যান্ড স্কোরটা ড্রপ করে ফেলবে 5.56। আপনি এই মানে পুরো এসেতে না, এটা টাস্ক রেসপন্সে প্রত্যেকটা যে ক্রাইটেরিয়া আছে, যেমন টাস্ক রেসপন্স, আপনার এখানে কোহেশন, কোহিয়ারেন্স, গ্রামেটিক্যাল যে আপনার অ্যাকুরেসি, এই ব্যাপারগুলো যে আছে, সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনার ব্যান্ড স্কোর গুলোকে, এই টাস্ক রেসপন্সে আপনার কিরকম অ্যাপ্রোচে ছিল, গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে, গ্রামাটিক্যাল রেঞ্জে এবং অ্যাকুরেসিতে কিরকম ইয়ে ছিল, আপনার এখানে কোহেশন, কোহিয়ারেন্স, আপনি এখানে লেক্সিক্যাল রিসোর্সেস এর কেমন মানে স্ট্রেংথ ছিল, প্রত্যেকটা চারটাতে আলাদা ক্রাইটেরিয়াতে, এটাতে 6, ওটা 7, এরপরে ওগুলোকে এভারেজ করে 4 দিয়ে ভাগ করে আপনার ব্যান্ড স্কোরটা ডিসাইডেড হয়। ঠিক আছে স্যার? তো এখন দেখেন আরেকটা কোয়েশ্চেন যদি আমরা দেখি, আমরা শুধু থিসিসটা দেখছি, স্যারের যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটাকে অ্যাড্রেস করা, এই জন্য আমি ওখানে আপনাকে অ্যাড্রেস করিনি, সামনে এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন রেখে আমি, আপনি যে বললেন আমি বুঝতে পারিনি, এ এবং বি লেখা ছিল, সেটা থিসিস স্টেটমেন্ট আমি বলতে চাচ্ছিলাম। একটা কোয়েশ্চেনের থিসিস স্টেটমেন্ট কিভাবে আমি তৈরি করব বা হতে পারে, সেটা আপনাকে এখন দেখাচ্ছি। কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন দেখেন, বলছে দ্য পপুলেশন অফ মেনি ডেভেলপ কান্ট্রিজ ইজ এইজিং র্যাপিডলি। ডেভেলপ যে কান্ট্রি গুলো, তার পপুলেশনটা খুব দ্রুত মানে বুড়িয়ে যাচ্ছে, এইজ হয়ে যাচ্ছে। হোয়াট প্রবলেম ডাজ দিস কজ ফর সোসাইটি? এর ফলে সোসাইটি কি কারণ হবে, এইটার কি কারণ না,
এইজিং হচ্ছে দ্রুত, এটার কারণ কি সেটা বলে নাই কিন্তু। খেয়াল করেন, হোয়াট প্রবলেম ডাজ দিস কজ ফর সোসাইটি, কি সমস্যা হবে এটার ফলে, সমাজে এটার কি প্রভাব পড়বে। ওকে, হোয়াট প্রবলেম, কি সমস্যা তৈরি করবে, অ্যান্ড হোয়াট আর দ্য পসিবল সলিউশন। তাহলে আমাকে বলেছে, এটা স্টেটমেন্ট, ওইটা একটা স্টেটমেন্ট যে বর্তমানে ডেভেলপ কান্ট্রিজে মানুষরা খুব দ্রুত তার সাথে বড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, বয়স্ক খাতায় নাম লেখাচ্ছে। তো এইটা যে হচ্ছে, এটা ফলে কি সমস্যা তৈরি হবে সমাজে, আর এই যে সমস্যাটা হবে, এই সমস্যাটা কি সমাধান আছে, হোয়াট আর দ্য পসিবল সলিউশন, হোয়াট আর দ্য পসিবল সলিউশন, বুঝতে পেরেছেন? এবং এখানে হোয়াট প্রবলেমস বলেছে। চলেন আমরা থিসিস স্টেটমেন্ট কেমন লিখতে পারি। প্রথমে তো আমরা অবশ্যই প্যারাফ্রেজ করব, এই নোশনটাকে আমরা আবার করব, প্যারাফ্রেজ করব, তারপরে আমার থিসিস স্টেটমেন্ট আমি কি লিখছি। দিস essay will argue that the most pressing problems arising from an aging demographic মানে একটা গোষ্ঠী, বয়স্ক গোষ্ঠী, এই ডেমোগ্রাফিক আমি শব্দটা ইউজ করলাম, একাডেমিক ভোকাবুলারি ইউজ করলাম, একটু আনকমন ভোকাবুলারি ইউজ করলাম। ওকে, are the severe strain on public healthcare system arising from this essay will argue that the most pressing problems arising from an aging demographic are the severe strain on public healthcare system, মানে পাবলিক হেলথ কেয়ার সিস্টেম যেটা আছে এটার উপর একটা বড় ধরনের চাপ আসবে, অ্যান্ড এ শ্রিঙ্কিং অ্যাক্টিভ ওয়ার্কফোর্স। এর ফলে কি হবে, মানে আপনার যদি জনসংখ্যার যে ওয়ার্কফোর্স, হ্যাঁ, তো সেখানে মানুষ যদি বয়স্ক সংখ্যাটা বাড়ে, ধরেন 50 জন মানুষের মধ্যে 65 ঊর্ধ্ব মানুষ হচ্ছে 35 জন, তাহলে কি এর ফলে কি হবে খেয়াল করেন, তাহলে এর ফলে কি হবে, তারা অ্যাক্টিভ থাকবে না এবং তারা তো রিটায়ারমেন্টের দিকে চলে যাবে, এবং তাদেরকে আমার সার্ভ করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, যেমন সিএমএস হসপিটাল, যেখানে যারা ডিফেন্সের ইয়ারা আছেন, তা এই ডিফেন্সে যারা জব করেন সারা জীবন, তারা তো কিছুটা ট্রিটমেন্ট পায় এবং তাদের বেশি ট্রিটমেন্ট লাগে না, কারণ তারা বেশি অসুস্থ হয়ও না। কিন্তু যখন তারা রিটায়ারমেন্টে চলে যায়, এই পুরো যে ডিফেন্স অথরিটি এদেরকে টেক কেয়ার করতে হয়, এদের ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি মেডিকেশন, সবকিছু, বুঝতে পেরেছেন? তো এর ফলে হয় কি, চাপটা বাড়ে এবং ওয়ার্কফোর্সটা কমে যায় অন পাবলিক হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড শ্রিঙ্কিং অ্যাক্টিভ ওয়ার্কফোর্স। তাহলে যদি জনশক্তি কমে যায়, মানে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যায় এবং হেলথ কেয়ার সিস্টেমের উপরে এটা একটা চাপ হয়ে যায়, এটার সমাধান কি হতে পারে, অ্যান্ড এই প্যারাগ্রাফ বা এই এসেতে আমি সমাধানটা প্রপোজ করব, অ্যান্ড প্রপোজ দ্যাট রেইজিং দ্য রিটায়ারমেন্ট এজ and incentivizing skilled immigration are the most effective solution. খেয়াল করেন, তাহলে আমি কি করলাম, আমার যদি 62-60 থাকে আমার রিটায়ারমেন্টের এজ, আমি সেটাকে 68 করে দেই, তাহলে আমার এই একটু সমস্যার সমাধান কিছুটা তো হবেই। তাহলে আমার সে শুয়ে বসে থাকবে না এবং আমার হেলথ কেয়ার সিস্টেমের উপরে স্ট্রেইন হবে না। আবার আমি কি করছি, ইনসেন্টিভাইজিং স্কিলড ইমিগ্রেশন। ইমিগ্রেশন হচ্ছে মাইগ্রেশন এবং ইমিগ্রেশনের বিষয়টা একটু আপনাদেরকে আলোচনা করি। মাইগ্রেশন যে কাকে বলে, এটাকে যদি আপনাকে ব্যাখ্যা করতে হয়, তাহলে মাইগ্রেশন হচ্ছে মুভমেন্ট একটা প্লেস থেকে আরেকটা প্লেস। এখন ধরেন এখানে যারা আপনারা আছেন, এই যে ধরেন এটা বাংলাদেশে ধরেন এখানে নর্থ বেঙ্গলের দিক থেকে আপনি যখন এখানে ঢাকায় চলে আসলেন, তাহলে কি হলো, আপনি এইখান থেকে এক প্লেস থেকে আরেক প্লেসে গেলেন এই বাউন্ডারির মাঝেই। তাহলে এখানকার পপুলেশন, টোটাল পপুলেশন যদি 18 crore থেকে থাকে, সো আপনার এই মুভমেন্টের ফলে এইখানে কোনো কিন্তু চেঞ্জ হয় নাই, এখানে প্লাসও হয় নাই, মাইনাসও হয় নাই। একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, ম্যাপের একটা লোকালিটি, একটা অঞ্চলের মানে একটা সীমানার মধ্যেই এটা হয়েছে। এখন ধরেন আরেকটা দেশ, এখন এখানকার যদি একজন এই দেশে চলে যায়, তাহলে কি হলো, এখানকার মাইনাস হলো আর এখানে জনসংখ্যা প্লাস হলো।
যখন সীমানা পেরিয়ে যায় তখন সেটাকে ইমিগ্রেশন বলে, আর সীমানার মধ্যে যখন থাকে তখন সেখানে মানে আপনাকে মাইগ্রেশন, মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইন দ্য কান্ট্রি, দ্যাট ইজ মাইগ্রেশন। আরেকটা কান্ট্রিতে যদি হয় তাহলে সেটা ইমিগ্রেশন। আচ্ছা, তাহলে সেখানে আমরা কি বলতে যাচ্ছি, যেখানে স্কিলড ইমিগ্রেশন আর দ্য মোস্ট এফেক্টিভ সলিউশন। যেমন বাইরের দেশগুলো কি করছে, অ্যাব্রোডে কি হচ্ছে, কেন আপনাদেরকে ইনসেন্টিভাইজ করা হচ্ছে বা আপনাদের ডিভি লটারি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওই অঞ্চলে জনসংখ্যা হার নেগেটিভ, এবং এখানেও যারা জনগোষ্ঠী বুড়িয়ে যাচ্ছে তাদের, একটা দেশ তখন উন্নত থাকে যখন তার ওয়ার্ক ফোর্সটা বেশি থাকে। যেমন বাংলাদেশ এখন খুব ভালো একটা স্টেটে আছে, কারণ টোটাল পপুলেশনের এখানে মোস্ট অফ দ্য দ্যাট চাঙ্ক এরা হচ্ছে ইয়ুথ। আমাদের এইজড পপুলেশনের পার্সেন্টেজ বা যেটা আপনাকে যদি এখানে বলি যে প্রপোর্শনটা কম আমার ওয়ার্ক ফোর্সের থেকে। আবার জাপানে দেখেন বা অন্য যে কান্ট্রিগুলোতে দেখেন, তাদের কনসার্নের বিষয় হচ্ছে তাদের ওয়ার্ক ফোর্সে যে পপুলেশন এটা কম। যেমন সাউথ কোরিয়া একসময় খুবই ইয়েতে চলে যাবে, কারণ তার যে ইয়ুথ পপুলেশন এটা কম, তার যে এইজ পপুলেশন বেশি, এবং তারা ডিপেন্ডেন্ট হওয়ার প্রবণতা বেড়ে যাবে, এবং ওয়ার্ক ফোর্স এদের সবাইকেই কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এবং যে ওয়ার্ক ফোর্স কাজ করছে তার ঘাড়ে, একজনের ঘাড়ে 3-4 জন আপনার এইজেড মানে কমিউনিটি তার উপরে পড়ে যাবে। এই জন্য আপনার প্রোগ্রেস হওয়াটা কঠিন। তাহলে বাইরের দেশে কি করে, স্কিলড ইমিগ্রেশন, আপনাকে সবাইকে কিন্তু নিয়ে যাচ্ছেন, আপনাকে প্রমাণ করতে হয় যে আপনি এটাতে এক্সপার্ট, আপনি এই কাজ করতে পারবেন না, ওই কাজ করতে পারবেন, আপনি হেলথ কেয়ার, আপনি মানে কেয়ার গিভার, তাহলে আপনি ওখানে সার্ভ করতে পারবেন, পারপাস সার্ভ করতে পারবেন। আপনাকে ওখানে বসে খাওয়াবে না, আপনাকে কাজ করে খেতে হবে, কারণ তাদের ওয়ার্কফোর্সটা কম। তাহলে এটাও একটা হতে পারে, এটা একটা সমাধান। তাহলে দেখেন আমি এক প্যারাগ্রাফের মধ্যে বলে দিয়েছি, এবং এখান থেকেই বুঝতে পারতেছেন আপনার সেকেন্ড প্যারাগ্রাফে কি আসবে। সেকেন্ড প্যারাগ্রাফে আপনি বলবেন যে প্রবলেমটা কি, যে এখানে হেলথ কেয়ার সিস্টেমের উপর স্ট্রেন হবে এবং এখানে শ্রিঙ্ক করবে ওয়ার্কফোর্স। সমাধান তারপরে থার্ড প্যারাগ্রাফে মানে সেকেন্ড বডি প্যারাগ্রাফে আপনি বলছেন যে রিটায়ারমেন্ট এইজটাকে বাড়িয়ে দেয়া এবং স্কিলড ইমিগ্রেশনকে ইনসেন্টিভাইজ করা, তাহলে এটা সমাধান হবে। ওকে, চলেন তাহলে আমরা লজিকটাকে চেক করে দেখি কেন এই থিসিস স্টেটমেন্টটা টিকে গেল বা একটা ভালো ব্যান্ড স্কোরের দিকে আপনাকে নিয়ে যাবে। খেয়াল করেন প্রবলেম 1 কি ছিল, স্ট্রেন অন হেলথ কেয়ার অ্যান্ড পেনশনস। সলিউশন কি দিয়েছি, রেইজিং দ্য রিটায়ারমেন্ট এজ, মানে কিপস পিপল পেইং ট্যাক্সেস লঙ্গার টু ফান্ড হেলথ কেয়ার। তাই না, যতদিন আপনি কাজ করছেন, জবে আছেন, যারা জবে আছে তাদেরকে তো ট্যাক্স, ভ্যাট ট্যাক্স দিতে হয়। যখন সে রিটায়ারমেন্টে চলে গেল তখন তো ভ্যাট ট্যাক্স দেওয়া বন্ধ। তাহলে রিটায়ারমেন্ট এইজটাই যদি আমি বাড়িয়ে দেই, তাহলে আমি আমার ট্যাক্সটা আমি পাচ্ছি এবং ফান্ডটাও পাচ্ছি, হেলথ কেয়ারের যে ফান্ডিংটাও আমি পাচ্ছি। তাহলে এটাতে আমার সমস্যা হচ্ছে না। আর যদি রিটায়ারমেন্টে চলে যায় তাহলে তো আমাকে ভ্যাটটা কমে যাচ্ছে, ট্যাক্সও কমে যাচ্ছে, হেলথ কেয়ারের ফান্ডিং কমে যাচ্ছে, এবং তাকে আমাকে সার্ভিস দিতে হচ্ছে। রাইট। আরেকটা প্রবলেম বলেছি শ্রিঙ্কিং অ্যাক্টিভ ওয়ার্কফোর্স, যেখানে বলেছি ইন্টেন্সিভ ইনসেন্টিভাইজিং স্কিল ইমিগ্রেশন, যেখানে ব্রিংস ইন নিউ ইয়াং ওয়ার্কার্স টু ফিল দ্য লেবার গ্যাপ। ইমিগ্রেশন মানে আপনাকে ওই যে দেখালাম, একটা দেশ থেকে আরেকটা দেশে স্থানান্তর হবে ইমিগ্রেশন, আরেকটা বাইরের দেশের মানুষকে নিয়ে আসতে হবে, তারা যারা স্কিলড হবে, তাহলে আমি গ্যাপটাকে ফিল আপ করতে পারছি। তাহলে এটা একটা সমাধান। তাহলে আপনাকে অবশ্যই ভায়াবল এবং একটা প্রোডাক্টিভ লিঙ্ক দিতে হবে। কজ আপনি দেখেন এর বাইরে আপনি এটা যদি চিন্তা করে গুছিয়ে নিতে পারেন, আপনাকে অনেক কিছু চিন্তা করতে হচ্ছে না, আপনি এটা দিয়েই আপনার লেখাটাকে ডেভেলপ করতে পারছেন। রাইট। সো চিন্তা করার প্রসেসটা আপনাকে দেখাই। দেখেন এখন যদি একটা স্টুডেন্ট যদি লিখতো যে প্রবলেম হচ্ছে ল্যাক অফ ওয়ার্কার্স, আর যদি সে বলে বিল্ডিং মোর হসপিটালস, তাহলে হবে না, আপনার লিঙ্ক হলো না, কিন্তু লজিক হলো না। তাহলে সলিউশন আপনি কি দিলেন, আপনি হসপিটাল কনস্ট্রাকশন বলতেছেন, আর প্রবলেম দেখাইছিলেন ওয়ার্কারদের ঘাটতি, তাহলে সেটা লজিক হবে না। টাস্ক রেসপন্সে কিন্তু মার্কস কমে যাবে। আমি একটু ভদ্রতা করে 6 এখানে দিয়েছি, যেন আপনাদের কখনোই এটা আমি নিচে নামাতে চাই না। হ্যাঁ, সো ইট উড বি ড্রপ টু 4.5 to 5. So the solution must cure the specific disease mentioned. ওই ডিজিজ যেটা
বলেছেন বা যেটা সমস্যাকে বলেছেন সেই সমস্যাটাকেই সমাধান আপনাকে দিতে হবে। আচ্ছা, এবার আরো চলেন আরেকটু সামনে আমরা এবার দেখব আরেকটা কোয়েশ্চেন এবার দেখি কি বলছে। ইন মেনি কান্ট্রিজ অ্যান ইনক্রিজিং নাম্বার অফ পিপল আর মাইগ্রেটিং ফ্রম রুরাল এরিয়াস টু সিটিজ। বোঝেন কিন্তু খেয়াল করেন, আমি বারবার বলি যে প্রশ্ন ভালো করে বোঝাটা ইম্পর্টেন্ট। আপনি একবার মাথায় ভালো করে প্রশ্নটা বুঝাইয়ে দেন, দেখবেন আপনার ব্রেইন আপনাকে কত ইনফরমেশন দেয়, কত আইডিয়া দেয়। এখন আমি বলছি হোয়াট আর দ্য কজেস অফ দিস ট্রেন্ড অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান বি অফার্ড টু ম্যানেজ ইট। আবার একটু খেয়াল করেন কি বলছি আমি। অনেক দেশে কি হচ্ছে, অ্যান ইনক্রিজিং নাম্বার অফ পিপল আর মাইগ্রেটিং, এখানে কিন্তু ইমিগ্রেশন বলে নাই, বলেছে মাইগ্রেটিং। অনেক মানুষই কি করছে, মাইগ্রেট করছে। কোথা থেকে কোথায়? ফ্রম রুরাল এরিয়াস টু সিটিজ, মানে গ্রাম থেকে শহরে তারা আসছে। তো যারা গ্রাম থেকে যখন শহরে আসছে, এই মানুষগুলো আসার ফলে কি হচ্ছে, আপনাকে বলতে বলেছে হোয়াট আর দ্য কজেস, কি কারণে তারা আসছে সেটা আপনাকে ব্যাখ্যা করতে বলছে। অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান বি অফার টু ম্যানেজ ইট। কি কারণে আসতেছে এবং এটা সমাধান কি। আপনি একটু চিন্তা করেন তো কি কারণে আসতেছে। গ্রাম থেকে মানুষ শহরে কেন আসে? গ্রাম থেকে শহরে আপনারা কেন এসেছেন? আমি কেন এসেছি? গ্রাম থেকে শহরে এসেছি পড়ালেখা, এডুকেশনের জন্য, বেটার লাইফের জন্য, বেটার জবের জন্য, বেটার এডুকেশন ফ্যাসিলিটিসের জন্য, তাই না? তো এই কারণে এখন এটা যদি হয় তাহলে কারণ হচ্ছে ওখানকার ইনফ্রাস্ট্রাকচারের সুবিধার অভাব, এডুকেশন, স্ট্যান্ডার্ড এডুকেশনের অভাব, স্ট্যান্ডার্ড লাইফের অভাব, অপরচুনিটিসের অভাব। এবং সব দেখবেন আপনি আমাদের বিশেষ করে বাংলাদেশে যদি দেখেন, সবই সিটি কেন্দ্রিক, সবই ঢাকা কেন্দ্রিক। একটা মামলা যদি আপনাকে হাইকোর্টে আসতে হয়, আপনাকে ঢাকায় আসতে হয়। আপনাকে যদি কোনো রকমের অফিস বলেন, আদালত বলেন, যে কোনো কিছু মামলা মোকদ্দমা বলেন, সমাধানের জন্য বলেন, ইভেন কম্পিউটারের পার্টস আপনি কেনার জন্য বলেন, সার্ভিসের জন্য বলেন, যা কিছুই বলেন সব কিছু আপনি বেটার পাচ্ছেন আপনার সিটি সেন্টার। আপনার রুরাল এরিয়াতে সার্ভিস নাই, ইলেকট্রিসিটি নাই, কোনো ইনস্টিটিউশন নাই, কোনো সার্ভিস সেন্টার, বড় বড় কোম্পানিগুলো সার্ভিস সেন্টার, মোবাইল ফোন বা আইফোন চালাচ্ছে গ্রামে বসে, কিন্তু সার্ভিস সেন্টার জন্য তাকে ঢাকায় আসতে হচ্ছে বা ঢাকায় পাঠাতে হচ্ছে। তাহলে সবকিছুই সিটি কেন্দ্রিক। এর ফলে কি প্রবলেম হচ্ছে? হোয়াট আর দ্য কজেস অফ দিস ট্রেন্ড? এই ট্রেন্ডটার কারণ কি সেটা বললেন, রাইট? সলিউশন তার আগে আরো একটু বুঝে নেই বিষয়টা। এখানে এর যদি বলতো যে এর ইম্প্যাক্টটা কি দাঁড়াচ্ছে, এর ইম্প্যাক্টটা কি হয়। গ্রামে যদি মানুষ চলে আসে বেশি শহরে, তাহলে গ্রাম কি করে, আমার যে এগ্রিকালচার ল্যান্ড, যে কাল্টিভেশন, আমার যে পণ্য বা যে শস্য দানা, এই ফলনের জন্য ওয়ার্কফোর্স লাগে। তাহলে ইয়াং বা ইয়ুথ জেনারেশন যদি চলে আসে, কৃষির যে একটা লিগ্যাসিটা, এটা তো এক সময়কার মানুষ তারা এখন ওল্ড এজে চলে গেছে, তারা চাষাবাদ করতে করতে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। এবং যে মেইন ওয়ার্কফোর্স এরাও যদি কৃষি থেকে সরে আসে, শহরে চলে আসে, সবাই যদি শুধু খাওয়ার জন্য মানে মুখ হা করে থাকে, কিন্তু খাওয়ানোর জন্য যে মানুষ বা ল্যান্ডটা যদি এখানে কাল্টিভেশনে না যায়, শস্য যদি আবাদ না হয়, তাহলে আপনার কি হবে? খাদ্য চাহিদা। আপনি কি শুধু জব করে টাকা আর্ন করে টাকা খাবেন? আপনাকে তো খেতে হবে, খাবার খেতে হবে। আলটিমেটলি সার্ভাইভ করার জন্য আপনি টাকা খেয়ে বাঁচতে পারবেন না। সো এই জন্য ল্যান্ড গুলো, আবার মনে করেন জনসংখ্যা যখন এইরকম কনস্ট্রাকশন যখন বাড়ছে বা এটার সাথে রিলেটেড, ধরেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে কি হয়, আপনার ল্যান্ড গুলো অকুপাইড হয়ে যায়, বিল্ডিং তৈরি হয়, স্কুল কলেজ তৈরি হয়, আবাসিক মানে হসপিটাল থেকে শুরু করে বাসা বাড়ি সবকিছু তৈরি হচ্ছে। এর ফলে আপনার যে কৃষি বা প্রোডাকশনের জমি কমে যাচ্ছে। প্রোডাকশনের জমি যদি কমে যায়, তাহলে আপনার খাদ্য চাহিদা ঘাটতি পড়ে যাবে, যোগানটা প্রপারলি হবে না। তখন আবার কি হবে? প্রাইসে হাইক হয়ে যাবে, কারণ চাহিদা যখন বাড়বে, যোগান যখন কমবে, তখন দাম অনেক বেড়ে যাবে। যখন দাম বেড়ে যাবে তখন লাইফ আরো, এই যে ব্যাপারগুলো, এগুলো এই সেন্স গুলো আপনার কিন্তু স্কুল কলেজের সেন্স, এগুলোকে আপনি কাজে লাগিয়ে লিখে ফেলতে পারেন। আচ্ছা, এবার চলেন এই কোয়েশ্চেনটাকে আমরা অ্যাড্রেস করি, একটু আলোচনা করে নিলাম। মানে আমি যখন কোনো বিষয় নিয়ে ভাববো, ভাবনার জগৎটা এটা নিয়ে থাকবে। আমরা কি করি, আমরা ভাবতে শুরু করি আমি কি লিখবো, আমি তো এটার ভোকাবুলারি জানি না, আমি তো আমার গ্রামার ঠিক হবে না, আমার তো এটা আইডিয়াই আসতেছে না। এই চিন্তা করে, এটা চিন্তা করার কথা, আপনাকে যেটা বলেছে সেটা নিয়ে ভাবনা, যেটা কি বলেছে সেটা বোঝার চেষ্টা করা। প্যানিক করেন এই জন্য বুঝতে পারেন না, যেহেতু বুঝতে পারেন না এই জন্য লিখতে পারেন না। সো হোয়াট আর দ্য কজেস অফ দিস ট্রেন্ড অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান বি অফার্ড টু ম্যানেজ ইট। কোয়েশ্চেনটা অনেকক্ষণ ধরে রাখলাম, আশা করি মাথায় ভালো মতো ঢুকেছে। এখন আপনি চলেন এটা আমরা সমাধান
নিয়ে আসি। সো গ্লোবাল ফেনোমেনা অফ রুরাল টু আরবান মাইগ্রেশন, এটা গ্লোবাল ফেনোমেনা হয়ে গেছে, বিশ্বব্যাপী এই একই ব্যাপার। কেন হচ্ছে? হ্যাজ এক্সিলারেটেড সিগনিফিকেন্টলি ইন রিসেন্ট ডিকেডস। আমি কি করলাম? এটাকে প্যারাফ্রেজ করলাম, তাই না? প্যারাফ্রেজ এখানে খেয়াল করেন, বলছে মেনি কান্ট্রিজ অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ পিপল আর মাইগ্রেটিং ফ্রম রুরাল এরিয়াস টু সিটিজ। মানে খুব ক্রমবর্ধমান হারে এটা বাড়ছে, যে মাইগ্রেট হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে গ্রাম থেকে শহরের দিকে। তো সেটাকে আমি এখানে প্যারাফ্রেজ, প্রথম সেন্টেন্সটা দেখেন আমি প্যারাফ্রেজ করেছি। দিস দ্য গ্লোবাল ফেনোমেনা অফ রুরাল টু আরবান মাইগ্রেশন হ্যাজ এক্সিলারেটেড সিগনিফিকেন্টলি ইন রিসেন্ট ডিকেডস। ওখানে খেয়াল করেন ওয়ার্ডের সাথে, এখানে আমি ওয়ার্ড না, আমি বলছি ইন মেনি কান্ট্রিজ নাম্বারটা বাড়ছে, তাই এখানে আমি বললাম রিসেন্ট ডিকেডস। সো দিস এসে উইল আর্গিউ, এই যে এটা হচ্ছে আমার থিসিস স্টেটমেন্ট। এখন আমি পুরোটা ইন্ট্রোডাকশনটা সাজালাম আপনার সামনে। এতক্ষণ শুধু থিসিস স্টেটমেন্ট দেখিয়েছিলাম, এখন থিসিস স্টেটমেন্টের সাথে আমি প্রথম প্যারাফ্রেজটাও দেখিয়ে দিলাম। ফার্স্ট সেন্টেন্সটা কিভাবে লিখবো বা কিভাবে লেখা যেতে পারে সেটাও আমি বললাম। তো ফার্স্ট সেন্টেন্স কি হবে? ফার্স্ট সেন্টেন্স হবে আমার যে কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটার যেটা আমাকে প্রশ্ন করার আগে যেটা স্টেটমেন্ট দিচ্ছে সেই বিষয়টা আমি এখানে অ্যাড্রেস করলাম। সো এখানে বললাম যে এটা একটা ফেনোমেনা হয়ে দাঁড়িয়েছে, রুরাল থেকে আরবান এরিয়াতে মাইগ্রেশন বর্তমান এই ডিকেডে। এখন বলছি আমার যে লেখাটা, দিস এসে উইল আর্গিউ দ্যাট দ্য প্রাইমারি ক্যাটালিস্ট, প্রাইমারি কজ বলতে পারেন, ওকে, প্রাইমারি ক্যাটালিস্ট বলতে পারেন, প্রভাবক, প্রধান প্রভাবক কি ফর দিস শিফট, এই শিফটের কারণে আর দ্য সার্চ ফর বেটার এমপ্লয়মেন্ট অ্যান্ড সুপেরিয়র এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার, এইটার খোঁজেই চলে আসে, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে আসে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তে চলে আসে, গ্রাম থেকে গরু বিক্রি করে, জমি বিক্রি করে সে পড়তে আসতেছে প্রাইভেট ইউনিভার্সিটি, সে পড়তে আসতেছে একটা ভালো একটা বিশ্ববিদ্যালয়, এবং এখানে সে ভালো চাকরির জন্য, এখানে ভালো বেতনের চাকরির জন্য সে চলে আসতেছে। গ্রামে সে তার এডুকেশন, তার যোগ্যতা অনুযায়ী সে 15,000 টাকার জব পাচ্ছে না। শহরে সে আসলে সে সেটা 40-50,000 টাকা জব পাচ্ছে, সেজন্য সে তার লোকালিটি ছেড়ে সে শহরে চলে আসতেছে। আপনাদেরকে দিয়ে আপনারা জাজ করেন, অ্যাসেস করেন, তাহলে বুঝতে পারবেন। অ্যান্ড সাজেস্ট, এবং এই এসেটা সাজেস্ট করবে দ্যাট ডিসেন্ট্রালাইজিং বিজনেস অ্যান্ড ইনভেস্টিং ইন রুরাল এমিনিটিজ আর দ্য মোস্ট এফেক্টিভ সলিউশন। আমি যদি সুযোগ সুবিধাগুলো, এমিনিটিস, যে রুরাল এমিনিটিস, তার যে মহল সুযোগ সুবিধা যদি আমি এটা ইনভেস্ট করি এবং আমি যদি বিজনেসকে ডিসেন্ট্রালাইজ করে দেই, তাহলে সেটা সেটা অনেক আগের থেকেই চলছে, ডিসেন্ট্রালাইজেশন মানে বিকেন্দ্রীকরণ, ঢাকামুখী থেকে ঢাকা বিমুখ করার চেষ্টা করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছড়িয়ে দেন, বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেন, বিভিন্ন অফিস আদালতগুলো ছড়িয়ে দেন, সবকিছু ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে সবাই কিন্তু ঢাকা কেন্দ্রিক, মানে শহর তো আপনার বিভাগীয় শহরগুলো শহর, তাহলে শহর থেকে এটাকে আপনাকে একটু ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে, রুরাল এরিয়াতে নিয়ে যেতে হবে। যেমন ধরেন বিভিন্ন ইন্ডাস্ট্রি, আমাদের যে জুতা ইন্ডাস্ট্রিগুলো একেবারে চলে গেছে প্রত্যন্ত অঞ্চলে, সৈয়দপুরের ওইদিকে জুতা ইন্ডাস্ট্রি, ওখানকার মানুষের একটা কর্মসংস্থান হয়ে গেছে, ওখানকার কমিউনিটি, ওখানকার একটা প্রোগ্রেস হচ্ছে। এভাবে সব দিকে অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে যদি আমরা এভাবে ছড়িয়ে দিতে পারি, বিজনেস কে সেন্টার করে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারি, তাহলে এই ঢাকা বা শহরমুখী হওয়ার প্রবণতা কমে যাবে। ওখানেই যদি 40,000 টাকা জব পায়, কিভাবে সম্ভব? তাহলে তো আপনাকে মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে নিয়ে যেতে হবে, প্রত্যন্ত অঞ্চলে আপনাকে সেখানে হাবগুলো, সেটার ফ্যাক্টরিগুলো ছড়িয়ে দিতে হবে, মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, তাহলে মানুষ আর ঢাকামুখী এই বা শহরমুখী হবে না। আরেকটা যেটা বলছে যে এই সুযোগ সুবিধা বাড়াতে হবে, সেখানে আপনি বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি ডেভেলপ করেন, হসপিটাল, ভালো হসপিটাল করেন, যেন গ্রামে মনে করেন প্রত্যন্ত একটা অঞ্চলে, সে ঠাকুরগাঁর একটা অঞ্চল থেকে আপনি এখানে চলে আসতেছেন, যে কার্ডিয়াক হসপিটালে চলে আসতেছেন বা এভার কেয়ার হসপিটালে চলে আসতেছেন, এভার কেয়ারের মধ্যে একটা হসপিটালের ব্রাঞ্চ আপনি নিয়ে যান, ঠাকুরগাঁর দিকে নিয়ে যান, বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যান, তাহলে ছড়িয়ে দেন, তাহলে তো সেখানে ফ্যাসিলিটি যদি থাকে, তাহলে মানুষ তো গাড়ি ভাড়া দিয়ে, এখানে হোটেল ভাড়া দিয়ে মানুষ দূরে আসতে চাইবে না। এতে তার এক্সপেন্স, তার লাইফস্টাইলও বেটার হয়ে যাবে, তার সেভিংস বাড়বে, এবং তার সব ফ্যাসিলিটিস যদি সে পায় ঘরে বসে, তাহলে সে দূরে আসবে কেন? তো এইভাবে আমরা ইনট্যাক্ট রাখতে পারি। হ্যাঁ, এটা একটা সলিউশন। আচ্ছা, এখন দেখেন দ্য ফান্ডামেন্টাল রুট অফ দিস মাইগ্রেশন, আমি এর পরে প্যারাগ্রাফ লিখছি, এটা কিন্তু একটা সাজানো, একটা পুরো এসেটা এখানে লেখা। So fundamental root of this migration pattern is economic disparity.
Generally speaking, metropolitan centers are the hubs of commerce, offering a broader spectrum of lucrative job opportunities compared to agrarian regions. Agrarian regions মানে হচ্ছে রুরাল এরিয়াস, যেখানে কাল্টিভেট হয়, এই যে এগ্রিকালচার, ওটাকে এগ্রিগিয়ান এটা ওয়ার্ডটা মনে রাখেন। তাহলে আমরা এইভাবে স্যাম্পল পড়তে পড়তে অনেক ওয়ার্ডও শিখে যাব, শিখতে শিখতে আমরা লেখাও শুরু করব, যেটা আমার প্ল্যান যে আপনাদেরকে আমি এখন স্পিকিং এর জন্য রেডি করছি। এরপরে আমাদের আবার আইএলটিএস স্পিকিং এর লেসন গুলো নেক্সট উইক থেকে শুরু হবে, একটু হিন্টস যাবে। তো আমরা রাইটিংও আমরা গুছিয়ে ফেলেছি অলমোস্ট, দুটো তিনটা আমরা স্যাম্পল বা টাইপ 5টা কোশ্চেনের মধ্যে দুটো হয়ে গেছে, আজকে আরেকটা আমরা আলোচনা করছি। সো ফার্দার মোড দেখেন, একই আমি এখানে আবার লিঙ্কিং ডিভাইস ইউজ করলাম, ফার্দার মোড। তাহলে আমি আরেকটা পয়েন্ট বলছি, সিটিজ বুস্ট সুপেরিয়র এডুকেশনাল ইনস্টিটিউশন, ফর ইনস্ট্যান্স টপ টায়ার ইউনিভার্সিটিজ অ্যান্ড স্পেশালাইজড ভোকেশনাল স্কুলস আর অলমোস্ট এক্সক্লুসিভলি লোকেটেড ইন আরবান এরিয়াস। এর ফলাফলে কি হচ্ছে, এই যে কনসিকুয়েন্টলি দেখেন, আমি এখানে একটা লিঙ্কিং ডিভাইস ইউজ করলাম, এখানে আরেকটা লিঙ্কিং ডিভাইস ইউজ করেছি, তাই না? তো সেই বিষয়গুলো এখানে আমরা এই যে এখানে জেনারেলি স্পিকিং এভাবে আমরা এনেছি। তাহলে এখানে বলছি ফলাফলে কি হচ্ছে, ফলাফলে যেটা হচ্ছে কনসিকুয়েন্টলি অ্যাম্বিশিয়াস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ আর কম্পেলড, বাধ্য হচ্ছে, ফোর্স হচ্ছে, উৎসাহিত হচ্ছে, টু রিলোকেট, আরেকটা ভোক্যাব ইউজ করলাম, দেখেন সিনোনিমাস ইউজ করছি, to secure their financial and educational futures, leaving rural areas depleted of talent, মানে রুরাল এরিয়াস গুলোতে শূন্য হয়ে যাচ্ছে, মেধা শূন্য হয়ে যাচ্ছে, মেধা শূন্য করে তারা এই তাদের গ্রামগুলোকে তারা ছেড়ে দিচ্ছে, চলে আসতেছে। তাহলে ওখানে যদি এই মেধাবী ছেলেটা থাকতো, তাহলে সেখানে আরো তার মেধা, তার যোগ্যতা, সে গ্রামে ওই কৃষি বা এগ্রিরিয়ান রিজনে থাকার কারণে তার যে একটা স্কিল হয়েছিল, তার এই মেধার যোগ্যতা স্কিলকে কাজে লাগিয়ে ওটার আরো এক্সপ্যানশন হতে পারতো, তাই না? তো সেটা আমরা হারাচ্ছি। এরপরে দেখেন আমরা পরের প্যারাগ্রাফে কি লিখবো, তাহলে খেয়াল করেন আমার ইন্ট্রোডাকশন কি ছিল, ইন্ট্রোডাকশন ছিল এটা, যেটা আমি বলছিলাম দিস এসে উইল আর্গিউ দ্য প্রাইমারি ক্যাটালিস্ট কি, সেটা সার্চ ফর বেটার এমপ্লয়মেন্ট অ্যান্ড সুপিরিয়র এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার। তাহলে আমি এরপরে প্যারাগ্রাফে খেয়াল করেন, আমি এখানে প্রথমে লিখেছি যে এখানে কমার্স জব অপরচুনিটিজের কারণে আসে, এরপরে বলেছি ফার্দার মোড দিয়ে এটা 2 নম্বর পয়েন্টটা বলেছি এডুকেশন। দেখেন মিলে যাবে, ওখানে মিলিয়ে আপনি যা চিন্তা যা বলেছেন সেটা আপনি এখানে ব্যাখ্যা করেছেন। আপনি এখানে দুটো কারণ বলেছেন, দুটো কারণ বলার ফলে আপনি এখানে কি করেছেন, আপনি এখানে অ্যাড করেছেন এই এটা, এটা একটা, আর এখানে এখানে আপনি আরেকটা ইউজ করেছেন মেট্রোপলিটন সেন্টার্স। তাহলে আপনার দুটো ব্যাখ্যা হয়ে গেল। এর ফলে আপনি তারপরে এখানে আবার তাকে রেফারেন্স পয়েন্ট এখানে আপনি কনক্লুড করছেন যে এর ফলে কি হচ্ছে, ফলাফলটা কি দাঁড়াচ্ছে। সমাধান আপনার কাছে চেয়েছে, কারণ জানতে চেয়েছে, কারণটা ব্যাখ্যা করলেন, এই কারণের ফলে ইম্প্যাক্টটা হচ্ছে, এরপরে আপনি সমাধানে আসলেন। এখন সমাধানে খেয়াল করে দেখেন, টু মিটিগেট দ্য স্ট্রেন দিস প্লেসেস অন সিটিজ আ মাল্টিফেসেটেড অ্যাপ্রোচ ইজ রিকোয়ার্ড। মাল্টিফেসেট যেহেতু একাধিক বলেছেন, তাহলে প্রথমে বলছেন প্রাইমারিলি, তাহলে এই যে কি সেটা, গভর্নমেন্ট মাস্ট ইনসেন্টিভাইজ দ্য ডিসেন্ট্রালাইজেশন অফ ইন্ডাস্ট্রি। তাহলে আপনি প্রথমে জব অপরচুনিটির কথা বলেছেন, তাহলে প্রথমে সমাধানটা এটার কথা বললেন। বাই অফারিং ট্যাক্স ব্রেকস টু কর্পোরেশনস দ্যাট এস্টাবলিশ হেডকোয়ার্টার্স ইন রুরাল প্রভিন্সেস। তাহলে আপনি যদি যেই মাল্টিন্যাশনালগুলো বা হেডকোয়ার্টারগুলো এরা প্রভিন্সেস চলে যাবে, রুরাল প্রভিন্সেসে চলে যাবে, তাদের জন্য একেবারে ট্যাক্স মওকুফ করে দেওয়া হবে, ট্যাক্স দিতে হবে না। বুঝতে পেরেছেন? পলিসি মেকার্স ক্যান স্টিমুলেট লোকাল economies and create regional jobs, thereby moving the financial necessity to migrate. রিমুভিং মানে এটা যে নেসেসিটি, কারণ কেন, সে যখন তার একটা অর্থনৈতিক প্রয়োজনের কারণে সে রিলোকেট করছিল, এখানে মুভিং টু মাইগ্রেট, এই নেসেসিটিটাই সে আর ফিল করবে না, এটা রিমুভ করে দিচ্ছি। তাহলে এটা সমাধান হয়ে গেল। এরপরে আপনি আবার বলছেন এই দেখেন অ্যাডিশনালি, তাহলে সেকেন্ড পয়েন্টটা কি ছিল, এডুকেশন। আপনি এরপরে এখানে লিঙ্কিং ডিভাইস ইউজ করেছেন, এখানে আপনি একটা লিঙ্কিং ডিভাইস ইউজ করেছেন, তাহলে লিঙ্কিং ডিভাইসও ঠিক থাকতেছে, ভোকাবুলারি ঠিক থাকতেছে, কম্প্যাক্টও ঠিক থাকতেছে, এবং আপনার স্পেসিফিক টু দ্য পয়েন্ট আপনি লিখছেন। অ্যাডিশনালি হেভি ইনভেস্টমেন্ট ইন রুরাল ইনফ্রাস্ট্রাকচার সাচ এস হাই স্পিড ইন্টারনেট অ্যান্ড মডার্নাইজ স্কুলস। এডুকেশনের কথা বলেছিলেন, ইন্টারনেট ফ্যাসিলিটি যদি বাড়িয়ে দেই, মডার্ন স্কুল যদি এখানে করি, এটা কি করবে,
would allow individuals to access quality education and remote work without abandoning their hometowns. তাহলে তারা, আমি যদি ইন্টারনেট ফ্যাসিলিটি দিয়ে দিই, তাহলে ঘরে বসে সে শহরের কাজ করতে পারবে। যারা রিমোট ওয়ার্কগুলো যেগুলো আছে সেগুলোতে সে ওখান থেকে হোম টাউনে থেকেই করতে পারবে এবং সে এডুকেশনও পাচ্ছে। তাহলে দেখেন স্পেসিফিক যে দুটো পয়েন্ট বলেছি সেই দুটো সমাধান বললাম। এখন আমি কনক্লুশনের দিকে যাব। তাহলে কনক্লুশন আমি কি বলেছিলাম? কনক্লুশনে বলেছিলাম আপনার যে থিসিস স্টেটমেন্ট হচ্ছে এই যে আপনি এখানে থিসিস স্টেটমেন্ট বলছেন, থিসিস স্টেটমেন্ট আপনার এখান থেকে শুরু হয়েছে, এটা তো প্যারাফ্রেজ, এটুকু প্যারাফ্রেজ। এরপরে আপনি এখানে থিসিস স্টেটমেন্ট যেটা বললেন যে কিভাবে হতে পারে, আপনি এটাকেই আপনার থিসিস স্টেটমেন্ট কনক্লুশনের ফার্স্ট সেন্টেন্সটা কিভাবে দেখেন ইন কনক্লুশন দ্য মাস এক্সোডাস টু সিটিস, এই যে দ্য মাস যে মানে জনতা যে এটা একেবারে বিস্ফোরণের মতো সিটিজের দিকে মুভ করে, ইজ ড্রিভেন বাই কি হচ্ছে আনডিনায়েবল ইকোনমিক অ্যান্ড এডুকেশনাল পুল ফ্যাক্টরস। খেয়াল করেন আমি ইন্ট্রোডাকশনে কি বলেছিলাম, কারণটা বলেছিলাম যে ইকোনমিক নিডস বলেছিলাম, এখানে আমি বলেছি আনডিনায়েবল ইকোনমিক অ্যান্ড এডুকেশনাল পুল ফ্যাক্টরস। নিডস না বলে পুল ফ্যাক্টর, যেটা টানে আকর্ষণ করে, উন্নত শিক্ষা আকর্ষণ করে, একেবারে হাই হ্যান্ডসাম স্যালারি আকর্ষণ করে, সেটার কারণে এই সিটিজে কেন হচ্ছে এটার কারণে। তারপরে আপনি বলছেন however by strategically redirecting corporate investment and upgrading rural infrastructure, governments can successfully balance population distribution and revitalize declining regions. এটাকে আবার রিভাইটালাইজ করতে পারে, মানে পুনরুদ্ধার করতে পারে। যেটা আমরা যেমন ড্রেইন হয়ে যাই না, আমাদের অনেক রিভাইটালাইজিং ক্রিম থাকে যে আপনি টেন্ট হয়ে গেছে, রোদে পুড়ে গেছেন, আবার আপনাকে রিভাইটালাইজ করে দিচ্ছে, আবার আপনাকে জাগ্রত করে দিচ্ছে, হ্যাঁ সতেজ করে দিচ্ছে। আপনি ড্রেইন হয়ে গেছেন এনার্জি, আপনি এমন একটা এনার্জি ড্রিঙ্ক খেলেন, এটা আপনি রিভাইটালাইজ হয়ে গেলেন। তো রিভাইটালাইজ করে ডেক্লাইনিং রিজনস, যে অঞ্চলগুলো যেগুলো ডেক্লাইন হচ্ছে সেগুলো। দেখেন আমি নতুন আইডিয়া কিন্তু শুরু করিনি, ওই একই কথাকে ব্যাখ্যা করেছি, অর্গানাইজ করেছি, অ্যারেঞ্জ করেছি, যেই পয়েন্ট আমি ছিলাম সেই পয়েন্টটাকে আমি স্টাবলিশ করে দিয়েছি। দ্যাটস ইট, সিম্পল। তাহলে এখানে খেয়াল করেন, এখানে ভালো একটা ব্যান্ড হওয়ার কারণে কি আমি এখানে কি ওয়ার্ড ইউজ করেছি এখানে লিস্ট করে দিয়েছি। দেখেন এখানে ক্যাটালিস্ট ইউজ করেছি, এখানে ইকোনমিক ডিসপ্যারিটি ইউজ করেছি, এগ্রেরিয়ান রিজনটা এটা একটা ওয়ার্ড ভোকাবুলারি, ডিসেন্ট্রালাইজেশন কথাটা ইউজ করেছি, যে ম্যাস এক্সোডাস আমি ওয়ার্ডটা ইউজ করেছি, আরও তো ওয়ার্ড আছে তাই না। তো এই যে ইনফ্রাস্ট্রাকচার, রুরাল ইনফ্রাস্ট্রাকচার এটা ইউজ করেছি, পপুলেশন ডিস্ট্রিবিউশন, এই যে রিভাইটালাইজ এটা ইউজ করেছি, ডেক্লাইনিং সেটা ওয়ার্ড ইউজ করেছি। তাহলে আপনার একাডেমিক ভোকাবুলারিগুলো যদি আপনি ইউজ করেন টু দ্য পয়েন্ট, এবং দেখেন এখানে কোনো এক্সট্রা কথা নাই। আপনারা যখন আইডিয়া পান না তখন এলোমেলো করে লিখেন, ওটাকে বড় করা মনে করেন যে হ্যাঁ আমি তো লিখলাম, অনেক বললাম, খাতা ভরার যে ব্যাপারটা হ্যাবিটটা আমাদের রয়ে গেছে। কিন্তু আইএলটিএসে যত আপনি স্পেসিফিক লিখতে পারবেন, যত মানে কনডেন্স করে লিখে আপনি বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারবেন, আপনার স্ট্যান্ডার্ড তত বড়। ওকে, সো এখন দেখেন এখানে কজ কি, আমার জব ছিল ফিক্স বাই সলিউশন, ডিসেন্ট্রালাইজ করেছি। আবার কজ 2 কি ছিল, এডুকেশন, এটা সলিউশন কি করেছি, রুরাল ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনেট ফ্যাসিলিটি, এটার মাধ্যমে আমরা এটাকে ফিক্স করেছি। তাহলে খেয়াল করে দেখেন আমার কোয়েশ্চেনটাকে কি ছিল, কোয়েশ্চেন ছিল এটা in many countries an increasing number of people are migrating from rural areas to cities, what are the causes, কি কারণ, সেই কারণগুলো ব্যাখ্যা করেছি of this trend and what solutions can be offered to manage it। তাহলে খেয়াল করে দেখেন আমার এখানে এই যে হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা ছিল আমার 1 নাম্বার প্যারাগ্রাফ 1। এটাকে আমি কি করেছি, এটাকে আমি প্রথমে প্যারাফ্রেজ করেছি, আমার যে কোয়েশ্চেনটা ছিল এই কোয়েশ্চেনের যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাকে কভার করেছি এই পর্যন্ত। তারপরে আমাকে বলেছে, প্রশ্ন করেছে, এই প্রশ্নটার অ্যান্সার আমি কজটাকে এবং আমার সলিউশন এটা আমি এরপরে দেওয়ার চেষ্টা করেছি। দেখেন আমি এখানে বলেছি যে এখানে এটা আর্গিউ করবে কি হচ্ছে ক্যাটালিস্ট, এই যে কজ কি ফর দিস শিফট, এটা আমি বলেছি এমপ্লয়মেন্ট, বেটার এমপ্লয়মেন্টের জন্য যায়, এডুকেশনের জন্য যায়। এরপরে আমি সাজেস্ট করেছি, সমাধান সাজেস্ট করেছি যে এটাকে আমার কি করতে হবে, ডিসেন্ট্রালাইজ বিজনেস, ইনভেস্টিং ইন রুরাল এমিনিটিস আর দ্য মোস্ট
এটা ইনভেস্ট করতে হবে ইন্টারনেট। এই আমি কিন্তু এখানে ইন্টারনেট স্কুল কিছুই বলি না, ইনভেস্ট করতে হবে। এরপরে আমি বডি প্যারাগ্রাফে গিয়ে আমি সেখানে এই প্রথম বডি প্যারাগ্রাফ কি আমাকে কজটাকে কি কি কারণে হচ্ছে সেই কারণগুলো আমাকে ব্যাখ্যা করতে হচ্ছে। প্রথমে আমি কারণ ব্যাখ্যা করছি যে এখানে হাবগুলো কমার্সের অফারিং ব্রডার স্পেকট্রাম অফ লুক্রেটিভ, এই যে লুক্রেটিভ শব্দটা ব্যবহার করছি এটা, হ্যাঁ, লোভনীয় একটা জব অপরচুনিটিস দেয়, হ্যাঁ, 50,000, 60,000, 80,000, 1 লাখ বেতনের স্যালারি, যেটা সে ওখানে প্রত্যন্ত অঞ্চলে থেকে কখনো চিন্তাও করতে পারে না যে সে তার যোগ্যতা দিয়ে সে 1 লাখ টাকা স্যালারি পেতে পারে। তো সেই জায়গাটা সেটাই যদি আপনি ইন্টারনেট ফ্যাসিলিটি ওপেন আপ করে দেন, তো প্রথমে এটা বললাম। এরপরে আবার ফার্দার মোড দিয়ে আমি বললাম যে এডুকেশনাল, এটার কারণেও মানুষ চলে যাচ্ছে। তো এখানে ফর ইনস্ট্যান্স যে এখানে আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইলাম, টপ টায়ার ইউনিভার্সিটিস স্পেশালাইজড ভোকেশনাল স্কুলস আর অলমোস্ট এক্সক্লুসিভলি লোকেটেড ইন দ্য আরবান এরিয়াস বলেছিলাম। এর ফলশ্রুতিতে কি হচ্ছে সেটাও ব্যাখ্যা করলাম। এরপরে আমি পরের যে প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ 3 আর এটা প্যারাগ্রাফ 2 ছিল। এটা হচ্ছে আমার বডি প্যারাগ্রাফ 1, এটা বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ, কারণ আমার ইন্ট্রোডাকশনের পরে যে প্যারাগ্রাফ এটা হচ্ছে আমার বডি প্যারাগ্রাফ। তাহলে বডি প্যারাগ্রাফ 1 এটা হচ্ছে এর 2 নম্বর প্যারাগ্রাফ, সেখানে আমি বলেছি এবং তারপরে আমি যেটা ব্যাখ্যা করছি এটা হচ্ছে আমার বডি প্যারাগ্রাফ 2, এটা বডি 2। সেখানে আমি কি করলাম, সেখানে সমাধান দিচ্ছি। কিভাবে সমাধান দিচ্ছি, যে সাবসিডাইজ করা, সেখান থেকে আমরা এখানে ইনভেস্ট করা, এখানে ইন্টারনেট মডার্নাইজ স্কুল দেয়া, এখানে যখন বলেছি এটা আবার ব্যাখ্যা করেছি বাই অফারিং ট্যাক্স ব্রেক, এটাকে ভেঙে বলছি, তাই না? গভর্নমেন্ট কি করতে পারে, ইনসেন্টিভাইজ করতে পারে ডিসেন্ট্রালাইজেশন অফ ইন্ডাস্ট্রি। তো সেটা কিভাবে, এই যে অফারিং ট্যাক্স ব্রেক দিয়ে, যে তারা হেডকোয়ার্টার্সগুলো যদি এস্টাবলিশ করে রুরাল প্রভিন্সেস, তাহলে তাদের এটা কি করবে, এটা স্টিমুলেট করবে তাদেরকে, এবং লোকালি যে ইকোনমি এটাকে স্টিমুলেট করবে, ত্বরান্বিত করবে, ক্রিয়েট রিজিওনাল জবস দেয়ার বাই। এর ফলে কি হবে, রিমুভিং ফিনান্সিয়াল নেসেসিটি টু মাইগ্রেট, এই যে মাইগ্রেট যে করতেছে ফিনান্সিয়াল নেসেসিটির জন্য, এটা রিমুভ হয়ে যাচ্ছে। তারপরে আবার অ্যাডিশনালি আরেকটা বলতেছি, ওটা কি ছিল, এডুকেশন। সো হেভি ইনভেস্টমেন্ট রুরাল ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো তৈরি করতে হবে, হাই স্পিড ইন্টারনেটের কথা বলতেছি এবং স্কুলের কথা বলতেছি, যেটা কি করবে, তাদেরকে হোম টাউনে থেকেই ই করবে, এবং তারা যে মুভ করে রিমোট ওয়ার্ক করে মাধ্যমে তারা এই জিনিসটা টেন্ডেন্সিটা কমে যাবে। তাহলে এই হলো। এরপরে কনক্লুশনে এটা হচ্ছে আমার বডি, এটা টোটাল প্যারাগ্রাফ হচ্ছে 4, তাই না, 1, 2, 3, 4। তাহলে আমি 2টা হচ্ছে বডি প্যারাগ্রাফ, এটা হচ্ছে কনক্লুশন। ইন কনক্লুশন এটা একই কথা বললাম, এই যে এই পর্যন্ত খেয়াল করে দেখেন, এটা হচ্ছে রিস্টেটমেন্ট অফ দ্য থিসিস স্টেটমেন্ট। তারপরে সেটাকে আমি কনক্লুড নোট দিয়ে শেষ করলাম। দ্যাটস ইট। এই হচ্ছে আপনার লেখার স্ট্রাকচার। সো আরো যদি আপনার প্রবলেম সলিউশন আমরা দেখি, চলেন আরেকটা দেখা যেতে পারে, আরেকটা দেখি। স্যাম্পল কয়েকটা এখানে রাখার চেষ্টা করছি এই জন্য, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। Children are spending increasingly more time on electric device. What problem does this cause and how can they be solved? এই কারণটা কিভাবে সলভ করা যেতে পারে, এই তো। তাহলে খেয়াল করেন আমি কি বলছি, আমাকে এখানে কি বলেছে, চিলড্রেন আর স্পেন্ডিং ইনক্রিজিংলি মোর টাইম অন ইলেকট্রনিক ডিভাইস, এটা, তাই না? এটাকে আমাকে প্যারাফ্রেজ করতে হবে, তারপর আমাকে থিসিস স্টেটমেন্ট, এটা আমাকে থিসিস স্টেটমেন্টে নিয়ে আসতে হবে, এই যে প্রশ্নটার উত্তর আমাকে দিতে হবে ইন্ট্রোডাকশন। তাহলে আমি এখানে বললাম, the ubiquity of smartphones and tablets has led to a generation of children who are constantly tethered to screen, মানে লেগে থাকে একদম। তাহলে এখানে কি ইয়াটা বললো, চিলড্রেন আর স্পেন্ডিং ইনক্রিজিংলি মোর টাইম অন ইলেকট্রনিক ডিভাইস, এই কথাটাকে আমি এখানে নিয়ে আসলাম প্যারাফ্রেজের মাধ্যমে। মানে স্মার্টফোনের যে অ্যাভেলেবিলিটি না বলেছি ইউবিকুইটি। ট্যাবলেটস আর স্মার্টফোনগুলো এখন এত অ্যাভেলেবল হয়ে গেছে, যেই এই অ্যাভেলেবিলিটির কারণে কি হচ্ছে, হ্যাজ লেড টু এ জেনারেশন অফ চিলড্রেন হু আর কনস্ট্যান্টলি থিয়েটার টু স্ক্রিন, কনস্ট্যান্টলি মানে নিরবিচ্ছিন্নভাবে তারা স্ক্রিনে লেগে থাকছে। তাহলে আমি এটা কি করলাম, এটা আমি প্যারাফ্রেজিং করলাম। এখন আমাকে যে প্রশ্নটা করেছে দেখেন, বলছে এই কথাটাকে আমি আমার মতো করে লিখলাম, প্যারাফ্রেজ। এখন আমাকে বলছে হোয়াট প্রবলেমস ডাজ দিস কজ অ্যান্ড হাউ ক্যান দে বি সলভ, এটা আমি থিসিস স্টেটমেন্টে এটার অ্যান্সার দিব।
তো থিসিস স্টেটমেন্ট, এই যে আমার এখান থেকে আমার থিসিস স্টেটমেন্ট শুরু হচ্ছে। কি বলছি? দিস এসে উইল আউটলাইন হাউ দিস ট্রেন্ড ইনডিউসেস সিভিয়ার ফিজিক্যাল হেলথ ইস্যুস অ্যান্ড স্টিফল সোশ্যাল ডেভেলপমেন্ট। এই এসেতে কিভাবে আমার আসবে যে এই ট্রেন্ডটার ফলে কিভাবে হেলথ হ্যাজার্ডগুলো তৈরি হচ্ছে, স্টিফল সোশ্যাল ডেভেলপমেন্ট, এবং সোশ্যাল ডেভেলপমেন্টকে কিভাবে স্টিফল করে দিচ্ছে, স্থবির করে দিচ্ছে। Before proposing strict parental boundaries setting and school-led digital detox programs as viable remedies. খেয়াল করেন, তাহলে আমি এইটা বলবো আগে, কারণটা বলবো। এখানে আমি এইভাবে ইউজ করলাম যে এইটা বলার আগে আমি কারণটা বলবো, তার মানে এটা সমাধান। বিফোর প্রপোজিং, এই আমি প্রপোজ করার আগে আমি এটা বলছি। দেখেন আমার স্ট্রাকচারটা এভাবে তৈরি করেছি। বিফোর প্রপোজিং, যেটা আমি প্রপোজ করছি এটা সমাধান। কি সেটা? স্ট্রিক্ট প্যারেন্টাল বাউন্ডারি সেটিং। প্যারেন্টরা এটা একটা বাউন্ডারি সেটিং করে দেবে, যখন সে পড়বে তখন পড়ার সময় সে ডিভাইস ইউজ করবে না, খাওয়ার সময় করবে না, এবং তার একটা সময় থাকবে যখন সে ডিভাইস ইউজ করতে পারবে, সেই সময়টা। আর কি করা যেতে পারে? স্কুল লেড ডিজিটাল ডিটক্স প্রোগ্রাম। স্কুল সেখানে নেতৃত্ব দিবে ডিজিটাল ডিটক্স প্রোগ্রাম। তারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মাধ্যমে, ইনভলভমেন্টের মাধ্যমে স্টুডেন্টদেরকে সেই জায়গা থেকে দূরে রাখার চেষ্টা এবং মোটিভেশন এবং গাইডলাইন দিয়ে রাখবে, যেটা হতে পারে ভায়াবল রেমেডিস। তাহলে হয়ে গেল আমার থিসিস স্টেটমেন্ট। তাহলে আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমি কি বলবো? ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমি কারণটা বলবো যে এই যে এটার ফলে যে আপনার সিভিয়ার হেলথ ইস্যুস হচ্ছে এবং সমাজ যে আমার স্থবির হয়ে যাচ্ছে, এটা আমার প্রথম বডি প্যারাগ্রাফ, মানে এটা তো আমার 1 নম্বর প্যারাগ্রাফ। এখন আমার 2 নম্বর প্যারাগ্রাফ মানে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, এটা হচ্ছে 2 নম্বর প্যারাগ্রাফ, এটা আমার বডি প্যারাগ্রাফ 1। সেখানে আমি কি বলবো? সেখানে আমি বলবো কিভাবে হেলথ হ্যাজার্ড গুলো হচ্ছে সেই জায়গাটা, এবং আমার সমাজ যে স্থবির হয়ে যাচ্ছে সেই বিষয়টা আমি বলবো। দেখেন কিভাবে বলছি। দ্য মোস্ট ইমিডিয়েট কনসিকুয়েন্স, আমাকে তো বলেছে এর ফলাফল কি হচ্ছে, আমি বলছি দ্য মোস্ট ইমিডিয়েট কনসিকুয়েন্স অফ এক্সেসিভ স্ক্রিন টাইম ইজ দ্য ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট অন ফিজিক্যাল ওয়েলবিইং। এটা এখন এটাকে আমি ব্যাখ্যা করছি, এটাকে আমি এক্সপ্লেন করছি আরেকটু। Prolonged device usage inevitably leads to a sedentary lifestyle. মানে এটা ইনএভিটেবলি, যেটাকে মানে কখনোই করা যায় না, অ্যাভয়েড করা যায় না। তাহলে যদি লম্বা সময় ধরে যদি স্ক্রিন বা ডিভাইস কেউ ইউজ করে, তাহলে এটা অবশ্যই একদম অপরিহার্য, মানে এটা আনডিনায়েবল যে সে এটা নিয়ে যাবে তাকে কোথায়? সেডেন্টারি লাইফস্টাইল। হয় সে শুয়ে শুয়ে ফোন চালাবে, বসে বসে, সে তো দৌড়াইতে দৌড়াইতে ফোন চালাতে পারবে না, সে তো হাঁটতে হাঁটতে ফোন চালাতে পারবে না। মানে এখন এমন অবস্থা হয়ে গেছে যে এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে যে হাঁটার সময়ও সে ফোন দেখতে দেখতে হাঁটছে, তাই না? কিন্তু তার জন্য কমফোর্ট জোন কি? তার সেডেন্টারি লাইফস্টাইল। যদি সে ফোনে বা ট্যাবে বেশি সময় থাকার অভ্যস্ততা হয়, তার মানে হচ্ছে সে অ্যাক্টিভিটিসের মধ্যে নেই। সো সেডেন্টারি লাইফস্টাইল, এই সেডেন্টারি লাইফস্টাইল কি করতেছে? এটাকে আবার ব্যাখ্যা করতেছে। এই যে সেডেন্টারি লাইফস্টাইল, এরপরে এই যে হুইচ দিয়ে আমরা বলছি হুইচ ইজ প্রাইমারি কন্ট্রিবিউটর টু দ্য রাইজিং রেটস অফ চাইল্ডহুড ওবেসিটি। এটা বললাম যাহা কি হচ্ছে হ্যাজার্ডটা, তাই এটা আমি ব্যাখ্যা করে দিলাম। এটা সমাধান কিন্তু এই প্যারাগ্রাফে না, সমাধানটা আমি পরে দিব। এখানে আমাকে বলেছে কি কি কারণ। খেয়াল করেন, হোয়াট প্রবলেমস ডাজ দিস কজ, কি কি সমস্যা হচ্ছে, এই সমস্যাটা আমি দেখালাম। তাহলে সমস্যাটা দেখালাম। এখন এই যে আমার আরেকটা পয়েন্টের জন্য আমি কি করলাম? মোরওভার, এখানে লিঙ্কিং ডিভাইস ইউজ করলাম, যেহেতু আমি আরো অ্যাডেড বলতেছি, সেখানে আমরা মোরওভার ইউজ করলাম, এটার পরে কমা ইউজ করেছি। দেয়ার আর প্রোফাউন্ড সাইকোলজিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল প্রবলেমস। কি সেটা বলছি? Children who replace face-to-face interaction with virtual entertainment often fail to develop crucial interpersonal skill. এর ফলে কি হচ্ছে? এই যে আমি বললাম না, সমাজ স্থবির হয়ে যাচ্ছে, সামাজিক যে ডেভেলপমেন্ট, আমাদের সোসাইটাল যে একটা প্রোগ্রেস, এটা বাধাগ্রস্ত হচ্ছে এর ফলে। মানে যেই বাচ্চারা তারা কি হচ্ছে, ইন্টারাকশন করছে ভার্চুয়ালি, তারা সামনাসামনি, দেখেন আমরা যখন টিচারদের সাথে, কমিউনিটির সাথে মাঠে খেলতে যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি,
একেবারে ফিজিক্যালি যখন এই ইন্টারাকশনটা হয় তখন কিন্তু আমার ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করে। আমার মানুষের সাথে মানুষকে ম্যানেজ করা, মানুষকে বুঝতে পারা, লিডারশিপ কোয়ালিটি, সহনশীলতা, আরেকজনকে শোনার যে ব্যাপারগুলো, এটিকেটগুলো, সব কিছু দাঁড়ানো বসা, এই যে সব জিনিসগুলো, এগুলোকে বলা হয় ইন্টারপার্সোনাল স্কিল। যখন আপনি আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবেন, আপনার মধ্যে কি তৈরি হয়? আপনার মধ্যে ফিটনেস, আপনার মধ্যে টিম ওয়ার্ক করার যে প্রবণতা, টিমমেট হওয়ার প্রবণতা, লিডারশিপ কোয়ালিটি, মানে হার না হারার যে প্রবণতা এবং হার মেনে নেওয়ার প্রবণতা। যখন আপনি আজকে ম্যাচ খেলতে গেলেন, ম্যাচ খেলতে গিয়ে আজকে আপনি অনেক চেষ্টা করলেন, লাস্ট পর্যন্ত চেষ্টা করলেন যে আপনি হারবেন না, তারপর আপনার টিম হেরে গেল, হেরে গিয়ে মন ছোট হয়ে গেল, খারাপ হয়ে গেল, আবার আপনি কালকে গিয়ে আবার খেলা শুরু করলেন যে আজকে জিততে হবে। এভাবে যে হেরে যাওয়ার পরেও আবার যে আমার ইনিশিয়েট করার প্রবণতা, এটাও যে এই সাইকোলজিক্যালি আপনি এটা ট্রেন্ড হচ্ছেন। কিন্তু ছোট বাচ্চারা এভাবে ট্রেন্ড হয়। আর যে বাচ্চারা একেবারে যখন তার যেটা দরকার, তার মোবাইল দরকার, সে যেভাবে চাচ্ছে সেভাবেই করছে, তখন কিন্তু সে তার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে সে কিন্তু এই মানিয়ে নিতে পারে না। তার অ্যাডাপ্টেবিলিটি নষ্ট হয়ে যায়, সে খুব বেশি অ্যারোগেন্ট হয়ে যায়, তাই না? সে জেদি হয়ে যায়, তার ওটাই দরকার, এখনই দরকার, সে এটাকে কখনোই ওই অ্যাডজাস্টমেন্টে নিতেই পারে না। আপনারা দেখবেন যারা স্কুলে বা যারা ছোটদেরকে ডিল করেন, ইভেন কলেজেও বাচ্চাদেরকে যারা ডিল করেন, যারা এখানে শিক্ষকরা আছেন, তারা বুঝতেই পারবেন যে তাদের ইন্টারপার্সোনাল স্কিলটা কত কমে গেছে, যেটা আপনি এফোর্টলেসলি করে ফেলতে পারছেন। আপনি এটা বুঝতেই পারছেন না ও কেন এইভাবে এটা হচ্ছে না। তো এই যে বিষয়টা, এটা স্ক্রিন টাইম, এটা হচ্ছে অনলাইনে ক্লাস করা, অনলাইনে দেখা, এন্টারটেইনমেন্ট হচ্ছে, সে ভার্চুয়ালি এন্টারটেইন হচ্ছে, কিন্তু ফিজিক্যালি সে ওই ব্যাপারটা পাচ্ছে না, তাই না? সো চিলড্রেন হু রিপ্লেস ফেস টু ফেস ইন্টারাকশন উইথ ভার্চুয়াল এন্টারটেইনমেন্ট, এই রিপ্লেস করছে যারা ফেস টু ফেস ইন্টারাকশন থেকে ভার্চুয়াল এন্টারটেইনমেন্টে যায়, অফেন ফেল টু ডেভেলপ ক্রুশাল ইন্টারপার্সোনাল স্কিল। এটা অনেক বড় একটা টার্মোলজি, যেটা আপনি যে কোনো ক্ষেত্রে এটা ইউজ করতেই হবে আমাদের। ধরেন স্পোর্টসে যদি বলে, যে কোনো জায়গায় বলে, দেখবেন আপনি ইন্টারপার্সোনাল স্কিল আপনি নিয়ে আসবেন, আলটিমেটলি এটা ব্যাখ্যা করতে পারবেন, শিখিয়ে দেব। সাচ অ্যাজ, বিভিন্ন পয়েন্টে যখনই আসবে তখন আলোচনা করে ফেলবো, এখন তো একটু আলোচনা করলামই। সাচ অ্যাজ রিডিং বডি ল্যাঙ্গুয়েজ, মনে করেন যে কারো বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারা, বা সে কি করতে যাচ্ছে, সে আপনাকে মারতে আসতেছে, বা সে আপনার সাথে একটু আরেকজনের মানে কোনো প্ল্যানিং করতেছে আপনাকে সিডিউস করার, বা এইরকম যে ব্যাপারগুলো আপনি ইনস্ট্যান্ট যখন থাকেন, আপনার চোখ কান খোলা, চারপাশটা দেখতে পান। কিন্তু আপনি যখন স্ক্রিনের সামনে থাকেন, স্ক্রিনের বাইরে তার আপনি কিছু দেখতে পাচ্ছেন না। সাচ অ্যাজ রিডিং বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নেভিগেটিং কনফ্লিক্ট, নেভিগেট করতে পারা, যে একটা সমস্যা হচ্ছে সামনে দূরে দেখতে পাচ্ছেন, এইরকম ব্যাপারগুলো কিভাবে সমস্যা তৈরি হয়, সেগুলো সে ট্রেন্ড হচ্ছে না, সেগুলো সে কল্পনাও করতে পারে না। মনে করেন আপনি সোশ্যাল মিডিয়া থাকতে থাকতে আপনি এমন হচ্ছে, আপনি কেউ যে আপনার থেকে কোনো কিছু নিয়ে দৌড় দিয়ে দিতে পারে, এটা আপনার আইডিয়াই নেই। দৌড় দিলে আপনি কি করবেন সেটা আপনার, ইউ ডোন্ট হ্যাভ এন আইডিয়া। সাইকেল চালানোর মতো, যে আপনি বই পড়ে 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 সাইকেল চালানো শিখছেন, কিন্তু আপনি সাইকেলই চালাতে পারতেছেন না। এটা ইন্টারপার্সোনাল স্কিল। আপনি সাইকেল নিয়ে নেমে যান মাঠে, প্র্যাকটিস করতে করতে পড়ে যাবেন, ভেঙে যাবে, কেটে যাবে, তারপর দেখবেন সাইকেল চালানো শিখে গেলেন। সো এই যে ব্যাপারটা, সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাডিক্টেড তাদের জন্য এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, such as reading body language and navigating conflict. Over time, এই যে আমরা এখন বলছি, এটার ফলে কি হচ্ছে, over time this isolation can manifest as social anxiety, একটা সোশ্যাল অ্যাংজাইটি। সে মানুষ দেখলে, বা সে কোনো রকমের একটা মিটিং হলে সে অ্যাংজাইটিতে পড়ে যায়, বা সামনাসামনি যেতে সে নার্ভাস হয়ে যায়, when they are forced to interact in the real world। তার মধ্যে এই বিষয়টা আমরা দেখি। ওকে, তাহলে এখন এটা আমার প্রবলেমটা বললাম, এবার আমরা সলিউশন। এটা আমার বডি, এটা হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফ, এটা বডি প্যারাগ্রাফ 2 নম্বর বডি প্যারাগ্রাফ আমি কি বলছি, সেখানে আমাকে এটা সলিউশন আমরা বলেছিলাম। এন্ড সলিউশনটা কিভাবে বলছি, অ্যাড্রেসিং দিস মডার্ন ক্রাইসিস রিকোয়ার্স কোঅর্ডিনেটেড অ্যাকশন। আমি প্রথমে মনে করে দেখেন তো কি বলেছিলাম, প্যারেন্টাল কিছু বলেছিলাম, তাই না? তো আমাকে এটা এখানে ব্যাখ্যা করতে হবে। অ্যাকশন ফ্রম বোথ প্যারেন্টস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন কি করতে পারে সেটা আমরা বলবো, আর প্যারেন্টসদের কি হবে। অ্যাট দ্য হাউস হোল্ড লেভেল, বাসা বাড়িতে কি করবে, প্যারেন্টস মাস্ট এস্টাবলিশড অ্যান্ড এস্টাবলিশ করবে এবং এটাকে এনফোর্স করবে, কার্যকর করবে। স্ট্রিক্ট টেকনোলজিক্যাল বাউন্ডারিজ। ধরেন ডাইনিং টেবিলে সে আসছে, এখানে ডাইনিং টেবিলে কেউই ফোন নিয়ে বসতে পারবে না। ফর এক্সাম্পল,
implementing screen free zones, screen free zone করে ফেলতে হবে, such as dinner table or the bedroom, forces children to engage with their surroundings and families. তাহলে বেডরুমে সে ফোন রাখতে পারবে না, সে ডিনার টেবিলে ডাইনিং রুমে সে ফোন রাখতে পারবে না। তাহলে ওই সময় যখন ফোন না থাকে তখন দেখবেন সে ফ্যামিলিদের সাথে, তার সারাউন্ডিংসের সাথে, হেল্পিং হ্যান্ড যারাই আছে তাদের সাথে সে কি করবে, সে ইন্টারাকশন, এঙ্গেজ হয়ে যাবে। অন এ ব্রডার স্কেল, এই ব্রডার স্কেল এখন আরেকটা আমরা এখানে আমরা একটা লিঙ্কিং ডিভাইস ইউজ করলাম। অন এ ব্রডার স্কেল, স্কুল শুড ইন্টিগ্রেট digital detox initiatives into their কারিকুলার মধ্যেই, এটা পাঠ্যের মধ্যে এটা ইনক্লুশন হবে। কিভাবে? বাই একদম ম্যান্ডেটরি করতে হবে, বাই ম্যান্ডেটিং আউটডোর রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস। স্পোর্টস থাকবে, সিএম স্যাররা যেমন স্পোর্টস টিচার, তার কি হবে, তার দায়িত্ব এটা পুরোটা আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে স্টুডেন্টসকে এনকারেজ করা, অ্যাপ্রিসিয়েট করা, ইনভলভ করা, এঙ্গেজ করে তাদের মধ্যে একটা আনন্দের, একটা সুখের পরিবেশ তৈরি করে দেয়। অ্যান্ড কোলাবোরেট, একজনের সাথে যখন কাজ করবে, কোলাবোরেট করবে। ডিভাইস ফ্রি প্রজেক্টস, schools can actively foster the physical movement and social collaboration that screen suppress, যে স্ক্রিন যেটা সাপ্রেস করে রাখে, এটা সোশ্যাল কোলাবোরেশন এবং ফিজিক্যাল মুভমেন্টটা এটা স্কুল এই ডিজিটাল ডিটক্স প্রোগ্রামের মাধ্যমে এটা কারিকুলার মধ্যে ইনক্লুডেড, এখন হচ্ছেও তাই। এবং স্কুলগুলোতে এই জন্য টিচার, আপনার স্পোর্টস টিচার আছে, মিউজিক টিচার থাকছে, আর্ট টিচার থাকছে, তাদেরকে স্ক্রিন থেকে কিভাবে আমরা দূরে রাখতে পারি। তো এই আমার হয়ে গেল। এখন আমার কনক্লুশন কি আসবে বুঝতে পারছেন, এটা আমার 4 নম্বর প্যারাগ্রাফ। To conclude, the over consumption of digital media by youth yield alarming physical and development issues. খেয়াল করেন আপনার, আবার আমরা কি করেছি, এটা রিস্টেট অফ দ্য থিসিস। আমি যে ওখানে ইন্ট্রোডাকশনে যে থিসিসটা বলেছিলাম, থিসিসে আমি কি বলেছিলাম আবার আপনাদের একটু দেখে নিয়ে আসি। এই দেখেন, আমি থিসিসে বলেছিলাম যে কি হচ্ছে, প্রথমে তো আমার একটা প্যারাফ্রেজ ছিল, তারপর ফিজিক্যাল হেলথ ইস্যুসগুলো হচ্ছে, সোশ্যাল স্টিফল হয়ে যাচ্ছে, সোশ্যাল ডেভেলপমেন্ট, সেটা আমরা এখানে লাস্ট লাইনে আমরা কনক্লুশনে কি করব, প্রথমে আমরা থিসিস স্টেটমেন্টটাকে রিস্টেট করব। দ্য ওভার কনজাম্পশন অফ ডিজিটাল মিডিয়া বাই ইয়ুথ yield alarming physical and development issues. Nevertheless, through vigilant parental oversight and proactive educational policies, society can protect children from the pitfalls মানে পতন হয়ে যাওয়ার যে ব্যাপারটা, নিচে নেমে যায়, পড়ে যায় বা হারিয়ে যায়, এই pitfalls, হ্যাঁ মানে ত্রুটি, এটা আমরা বলতে পারি। চিলড্রেন ফ্রম দ্য pitfalls অফ দ্য ডিজিটাল এইজের যে ক্ষতিকারক জায়গা থেকে আমরা এটাকে প্রোটেক্ট করতে পারবো। সোসাইটি ক্যান প্রোটেক্ট, কাকে প্রোটেক্ট করবে? চিলড্রেনকে। কি থেকে? ফ্রম দ্য pitfalls অফ দ্য ডিজিটাল এইজের যে ক্ষতিকারক একটা দিক, সেখান থেকে আমরা প্রোটেক্ট করতে পারবো। এই তো, আপনি খেয়াল করে দেখেন, আপনার শুরু থেকে কোয়েশ্চেন বোঝা থেকে আপনার যে লেখা শেষ পর্যন্ত আপনাকে খুব বেশি ফোকাস হয়ে স্পেসিফিক জিনিসে আপনাকে ফোকাস করতে হচ্ছে, আইডিয়াটা জেনারেশন হচ্ছে, আপনি লিখতেও পারছেন। সো এখানে আমরা দ্য মোস্ট ইমিডিয়েট কনসিকুয়েন্স এখানে আমরা বিভিন্নভাবে ইউজ করেছি, এখানে দেখিয়েছি। ওকে, ক্লাস বড় হয়ে যাচ্ছে, তো আমরা কজ অ্যান্ড এফেক্ট অ্যান্ড সলিউশন অনলি ফ্রেমওয়ার্কসটা আমরা যদি একটু দেখিয়ে দেই আপনাদেরকে, তাহলে কজ অ্যান্ড ইফেক্টের এসে স্ট্রাকচার কেমন হবে? বডি 1-এ কজ থাকবে, ইফেক্ট থাকবে বডি 2-তে, এবং মাইক্রো টু ম্যাক্রো। হ্যাঁ, যদি আপনি করতে, মাইক্রো হচ্ছে ইন্ডিভিজুয়াল, যেটা বলেছি এর আগে, ম্যাক্রো হচ্ছে ইফেক্ট, ম্যাক্রো ইফেক্ট হচ্ছে সোসাইটি। তাহলে যদি আপনার এখানে এমন হয় যে পুয়ার ডায়েট লিডস টু পার্সোনাল হেলথ ক্রাইসিস, এটা পার্সোনাল, আর এটা ম্যাক্রো কি হবে? দিস প্লেসেস অ্যান আনসাস্টেইনেবল ফিনান্সিয়াল বার্ডেন অন দ্য ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম। তাহলে আপনার দেশের, আপনার সমাজের মানুষ যদি বেশি অসুস্থ হয়, পুয়ার ডায়েটের ক্ষেত্রে তাদের যদি হেলথ হ্যাজার্ড বেশি হয়, তাহলে কি হবে? এটা ফিনান্সিয়াল একটা বার্ডেন না হেলথ কেয়ার সিস্টেমের উপরে, বেশি ওষুধ খরচ হবে, চিকিৎসা বেশি যাবে। তো ডাক্তার বা পাবলিক যে হসপিটালগুলো আছে, সেখানে তো এই ব্যাপারটা যত বেশি বাড়াতে হবে, তত বেশি তো আপনার ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট লাগবে, ডক্টর লাগবে, অনেক কিছু আছে, অ্যারেঞ্জমেন্ট লাগছে। এটা তো আপনার একটা ন্যাশনাল একটা হেলথ সিস্টেম যদি বলেন, সেটার উপরে একটা স্ট্রেন বা একটা বার্ডেন। ওকে, কোয়েশ্চেন দেখেন,
Today more people are choosing to work from home than ever before. এটা একটা স্টেটমেন্ট। এখন আপনাকে প্রশ্ন করছে what are the causes of this trend and what are the effects on individual and society. ওকে, সো এটাও দেখেন দিস এসে আমি এখানে থিসিসটা লিখে দিয়েছি। এই থিসিসটা আপনারা এখন বুঝতেই পারবেন কিভাবে ফর্মুলেটেড করা। এটা থিসিস স্টেটমেন্ট, এটা কিন্তু প্যারাফ্রেজটা না, প্যারাফ্রেজ ছাড়া। সো দ্য চেইন অফ কজেশন, লজিক চেক, ওয়াই দিস থিসিস কোর্স, কেন এটাও বলে দিয়েছি। কজ ওয়ানে এখানে বলছে, এরপরে মাইক্রো এফেক্ট বলছে, এরপরে ম্যাক্রো এফেক্ট আমরা আলোচনা করছি। পড়ে এটা কমপ্লিট করে ফেলবেন। কেন এটা ভালো ব্যান্ড অ্যাচিভ করেছে সেটাও আমি এখানে ওয়ার্ডগুলো অ্যাডভান্স টেকনোলজি কী কী ইউজ করেছি সেগুলো। এরপরে দেখেন সলিউশন অনলি এস এ স্ট্রাকচার কীরকম হবে, তাহলে বডি প্যারাগ্রাফ 1-এ যাবে মাইক্রো সলিউশন, বডি প্যারাগ্রাফ 2-এ যাবে ম্যাক্রো সলিউশন, ইন্ডিভিজুয়াল, তারপর গভর্নমেন্ট। ওকে, তো যদি প্রমটা শুধু জিজ্ঞেস করে যে সলিউশন, যেমন ধরেন হাউ ক্যান উই রিডিউস ট্রাফিক, হাউ ক্যান উই রিডিউস ট্রাফিক, আপনাকে বলে নাই যে হোয়াট আর দ্য সলিউশন, বলে নাই, কিন্তু আপনাকে বলেছে হাউ ক্যান উই রিডিউস ট্রাফিক, ট্রাফিককে কীভাবে আমরা রিডিউস করতে পারি, এটাই তো সলিউশন। তা আপনাকে এখানে ট্রাফিক কেন হয় এটা বলতে হবে না, ট্রাফিক হওয়ার ফলে কি হয় সেটাও বলতে হবে না। আপনাকে বলতে হবে ট্রাফিক তো হচ্ছে, হওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে, এগুলো না বলে আপনাকে বলতে হবে কিভাবে আপনি ট্রাফিককে রিডিউস করেন, এটা হচ্ছে সলিউশন। ডু নট ওয়েস্ট আ হোল প্যারাগ্রাফ ডিসকাসিং ওয়াই ট্রাফিক ইজ ব্যাড, এটা বলার দরকার নেই আপনার। ওকে, সো এখানে আপনি দেখবেন কিভাবে আমরা মাইক্রো এবং ম্যাক্রো নিয়ে আলোচনা করছি। কোয়েশ্চেন দেখেন, আরেকটা কোয়েশ্চেন, ট্রাফিক কনজেশন ইজ বিকামিং আ মেজর ইস্যু ইন সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু এলিভিয়েট দিস প্রবলেম, এই প্রবলেমটাকে আমরা যদি সরাতে চাই তাহলে কি করব সেটার জন্য থিসিস আমি লিখেছি এখানে। এরপরে আবার চলেন এখানে আমরা যদি দেখি তাহলে ম্যাক্রো জায়গা কি, ম্যাক্রো জায়গা হচ্ছে গভর্নমেন্ট লেভেলে আর মাইক্রো জায়গা হচ্ছে কর্পোরেট লেভেলে। আপনি যেভাবে সাজাবেন আপনার থিসিস স্টেটমেন্ট, আপনি কি আগে গভর্নমেন্টের ইনিশিয়েটিভটাকে আগে দিবেন নাকি আপনার ইন্ডিভিজুয়াল লেভেলটাকে, যখন ইন্ডিভিজুয়াল সমাধানের ক্ষেত্রে যখন বড় বা ইনফ্রাস্ট্রাকচার যে সমাধান করতে হয় সেটা তো একদম ব্যক্তির পক্ষে যে অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলো ইনস্টল করা সম্ভব না, সেটাকে গভর্নমেন্টকে আগে নিতে হবে। তারপরে আপনার ইন্ডিভিজুয়াল কি করতে পারে, সেটা করতে পারে যে সে অ্যাওয়ারনেস তার মধ্যে তৈরি ডেভেলপ করে, যেমন এখানে আমরা রিমোট ওয়ার্ক, প্রমোটিং রিমোট ওয়ার্ক, দিস অ্যাড্রেসেস হিউম্যান বিহেভিয়ার, ইফ কোম্পানিজ লেট পিপুল ওয়ার্ক ফ্রম হোম it instantly removes thousands of cars from the road, requiring zero government spending, তাই না? তো এই বিষয়টা এটার আবার এটার যদি এটাতে একটা ইম্প্যাক্ট আছে সমাজের উপরে। তো আপনাকে যখন বলতেছে মনে করেন যে এই যে ট্রাফিক জ্যাম নিয়ে, তখন সেটা সমাধানের ক্ষেত্রে আপনি এভাবে ইন্ডিভিজুয়াল লেভেলে এটা করতে পারেন, সাজেস্ট করতে পারেন। কিন্তু এইভাবে সবাই যদি ওয়ার্ক ফ্রম হোম করে তাহলে দেখবেন সোসাইটি একটা সময় ভঙ্গুর অবস্থায় চলে আসবে। আবার এটার ফলে আবার যে বেনিফিটটা হয়, যেমন আপনার রাস্তায় যে ট্রাফিক জ্যাম, আপনার যে এক্সপেন্ডিচার, আপনার সেফটি সিকিউরিটি কনসার্ন সব কিছুই কিন্তু আপনার এটা থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তো আপনি এভাবে যখনই আবার এটার আমি একটা বাই প্রোডাক্ট একটা নেগেটিভ জিনিস বলছি, যখন সবাই এভাবে সেফ সিকিউর থাকতে থাকতে এককভাবে সেফ সিকিউর থাকবে তখন কিন্তু সামাজিক যে দায়বদ্ধতা এবং সমাজবদ্ধ হয়ে যে মানুষের যে একটা কমিউনিটি বেস ডেভেলপমেন্ট সেটা কিন্তু আবার হবে না। ওকে, যাই হোক এইসব আইডিয়াগুলো এই জন্য আলোচনা যে আপনাদের অ্যাড্রেস করতে পারবেন। ওকে, কেন এটা আসলে ভালো স্কোর কিলার বলি আমি সবসময়, যে স্টুডেন্ট যখন এভাবে লিখছে তখন সেটা অবশ্যই একটা ভালো একটা ব্যান্ড স্কোর, সেটাকে স্কোর কিলার ট্রাপ। আচ্ছা, এবার যদি আমরা কজ এন্ড এফেক্টের সাথে গিয়ে দেখি তাহলে এইভাবে কজ এন্ড এফেক্টেও আমরা মানে যে যত টাইপের দেখিয়েছি সব টাইপের এখানে আমি স্লাইডের মধ্যে আপনাদের রেখেছি, আপনারা এটা একটু দেখে নিতে হবে। আপনাদের ফরম্যাটটা বোঝানোটা দায়িত্ব ছিল, ওটা বোঝাতে পেরেছি আশা করি, এবং আপনারা ধরতে পেরেছেন কিভাবে লিখবেন, এবং আপনাদের এতক্ষণ আলোচনার মাধ্যমে আপনাদেরকে একটা ফ্রেমের মধ্যে আটকে রাখার চেষ্টা করছি, যেভাবে চিন্তা করতে হবে এভাবে লিখতে হবে। তো এই ফরম্যাটটা আপনার মাথায় বসানোটা দরকার, আপনারা আবার এটা বারবার দেখবেন, দেখে এটা কমপ্লিট করবেন। সো এই হচ্ছে, ইন মডার্ন সোসাইটি মেনি পিপল রিপোর্ট সাফারিং ফ্রম হাই লেভেলস অফ স্ট্রেস, what are the main causes of this and what effects does it have on individuals and society. Okay, so remember not to offer solution here, এখানে solution কিন্তু চাই নাই, আবার solution দিয়ে ফেলবেন না। So giving solutions when not asked lower the task response score, যদি আপনি solution চাইনি কিন্তু solution নিয়ে কথা বলছেন তাহলে আপনার কিন্তু task response হয় নাই, আপনি কিন্তু মার্কস কম পাবেন, বুঝলেন? ওকে, সো এইভাবে আমরা সাজিয়েছি chronic stress has become
inescapable reality for a vast portion of the modern workforce. ওকে, আমাদের ক্লাসটা আমাদেরকে এর মধ্যে রাখতে হবে একটু, নাহলে এটা আপনাদের পরে রেকর্ড ক্লাসটা পেতেও কষ্ট হয়ে যাবে। সো এইভাবে স্লাইডগুলোতে আপনারা একটু ইয়ে করবেন। এটা পরের প্যারাগ্রাফ, তার আগের প্যারাগ্রাফ, এটা ইন্ট্রোডাকশন এটা ছিল, এরপরে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এরপরে আমার কনক্লুশন। ওকে, এরপরে আমরা যদি সলিউশন এসেতে যাই, সলিউশন এসেতে এরকম কোশ্চেন থাকবে, ট্রাফিক কনজেশন ইজ বিকামিং আ মেজর ইস্যু ইন সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু অ্যালিভিয়েট দিস প্রবলেম। ওকে, সো নোট এখানে দিয়েছি, সিন্স উই ডোন্ট নিড আ কজেস প্যারাগ্রাফ, উই স্প্লিট দ্য সলিউশনস ইনটু টু ক্যাটাগরিজ, ম্যাক্রো লেভেলে, মাইক্রো লেভেলে, যেটা শুরুতেই বলেছিলাম। সো এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন, এই হচ্ছে আমার বডি প্যারাগ্রাফ 1 মানে এস এর 2 নম্বর প্যারাগ্রাফ, এই হচ্ছে আমার অপোজিট আরেকটা হাউএভার দিয়ে করেছি, এরপর আমার কনক্লুশন। ওকে, সো এভাবে ভাগ করে নিতে পারেন আমাদের 40 মিনিটের যে সময়টা। প্রথম 5 মিনিট আপনি প্ল্যান করবেন, আইডেন্টিফাই করবেন, কোয়েশ্চেনটা ভালো করে বুঝিয়ে নেবেন, আইডিয়া ফ্রেমওয়ার্কটা জেনারেট করবেন। এই জায়গায় 5 মিনিটের কিন্তু ইনভেস্টমেন্ট, এটা যত ভালো করতে পারবেন, যত চিন্তাটা পরিশীলিত হবে, আপনার আইডিয়াটা মাথার মগজের মধ্যে যখন আপনি গোছাবেন, আপনার লেখাটা কিন্তু খুব কমফোর্টেবল হবে। তো প্রথম 5 থেকে 10 মিনিট আপনি প্রথম বডি প্যারাগ্রাফ লিখে ফেলেন। অনেক সময় কিন্তু এত সময় লাগে না, আমি কিন্তু এটা 25 মিনিটে লিখে ফেলা যায়। এনিওয়েজ, তারপর আপনি এভাবে ভাগ করে এখন প্র্যাকটিস করবেন আর কি। আপনাদের প্র্যাকটিস করবেন কিভাবে লেখাটা, সেটা আমি গাইডলাইনটা দিচ্ছি, যে প্রথম 1 থেকে 5 মিনিট কোশ্চেনটা পড়বেন, প্ল্যান করবেন কিভাবে আমরা ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করব। তারপরে প্রথমে আইডিয়া, তারপরে আপনি ইয়ে করবেন, ডিটেইল দিবেন, তারপরে এক্সপ্লেইন করবেন, হ্যাঁ, তারপরে অ্যাডিশনাল যে নোটটা দিবেন সেটা আইডিয়া ফ্রেমওয়ার্ক যেটা পড়িয়েছি। 5 থেকে 10 মিনিট মানে 5 মিনিট ধরে আপনি ইন্ট্রোডাকশন লিখবেন, তারপরে 12 মিনিট ধরে আপনি বডি প্যারাগ্রাফ লিখবেন, তারপরে 12 মিনিট ধরে সেকেন্ড বডি প্যারাগ্রাফ লিখবেন, তারপরে 3 মিনিটে আপনি কনক্লুশনটা লিখে ফেলবেন, এবং 37 থেকে 40তম মিনিট যে আর 3 মিনিট রাখবেন বা 5 মিনিট রাখবেন প্রুফ রিডিং এর জন্য, চেক করার জন্য সিঙ্গুলার প্লুরাল ভার্ব কোনো কিছু বানান ভুল হলো কিনা এইসব ব্যাপারগুলো চেক করার জন্য রাখবেন। এভাবে লেখার অভ্যাস করেন, এবং এটাকে আমাদের কিন্তু 35 মিনিটে নিয়ে আসতে হবে। So closing note, in a task 2 essay, you are not just a student taking a test, you are an architect designing a solution to a real world crisis. Your grammar is your building material, but your logic is the foundation. আপনার লজিকটা দিতে হবে, আইডিয়াটা, হ্যাঁ, আইডিয়াটা থাকলে আর লজিকটা সাজাতে পারলে গ্রামার দেখবেন অটোমেটিক চলেই আসবে। আমরা তো প্র্যাকটিস করছি। Don't just tell the examiner what the solution is, prove to them exactly how it works. A great solution essay is like a great medical diagnosis. You don't just prescribe medicine randomly, you identify the exact cause of the illness and you provide a specific logical treatment for it. Keep your logic tight, your vocabulary precise, and you will command the score you deserve. So if you have any question, you can ask. I'm ready to answer your question, and thank you very much. Assalamu alaikum wa rahmatullah.